কি অবস্থা সবার? যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের 12তম ক্লাস করব। আজকে আমরা কেপলারের সূত্র নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের লাস্ট টপিক কেপলারের সূত্র। গ্রহের আবর্তন সম্বন্ধীয়, সূর্যের চারপাশে গ্রহগুলা যে আবর্তন করতেছে, এই আবর্তনের কক্ষপথ কেমন হবে এবং এই আবর্তন সম্বন্ধীয় তিনটা সূত্র বিজ্ঞানী কেপলার প্রদান করে। তো আমরা এই তিনটা সূত্র, কেপলারের এই তিনটা সূত্র নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। হেডিংটা লিখে ফেলো, কেপলারের সূত্র। কেপলারের সূত্র। সূর্যের চারপাশে গ্রহগুলা আবর্তন করে কেমন কক্ষপথে? আমরা ভাবি বৃত্তাকার কক্ষপথে। আসলে প্রকৃতপক্ষে কক্ষপথ কিন্তু বৃত্তাকার নয়, কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। এবং প্রত্যেকটা গ্রহই সূর্যের চারপাশে ভিন্ন ভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। তো এই কক্ষপথগুলো কেমন হবে এবং সূর্যের অবস্থানটা কোথায়, এটার তথ্য সম্বলিত যে সূত্রটা কেপলার প্রদান করে সেটাই কেপলারের প্রথম সূত্র, যেটাকে আমরা জানি কক্ষপথের সূত্র নামে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। সূর্যের চারপাশে যখন গ্রহগুলা আবর্তন করে তখন এই গ্রহগুলা সূর্যের কেন্দ্রের সাথে যদি একটা সংযোজক সরল রেখা কল্পনা করা হয়, এটা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে। সূর্যের চারপাশে গ্রহগুলা যখন আবর্তিত হয় তখন সব জায়গায় কিন্তু গ্রহগুলার আবর্তন বেগটা সমান নয়। আবর্তন বেগটা কোথাও কম, আবার কোথাও কিন্তু বেশি। তো এই যে আবর্তন বেগটা সমান নয়, কোথাও কম কোথাও বেশি, বা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করে কক্ষপথ, তো এই ব্যাপারগুলো নিয়ে বলা হচ্ছে দ্বিতীয় সূত্র, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র। এবং সূর্য থেকে গ্রহের যে গড় দূরত্ব, কেন বলতেছি গড় দূরত্ব? কারণ সূর্য থেকে গ্রহগুলার দূরত্ব তো সমান না, কক্ষপথ উপবৃত্তাকার। কক্ষপথ বৃত্তাকার হইলে কি হইতো? সমান হইতো। কিন্তু কক্ষপথ যেহেতু উপবৃত্তাকার, এই কারণে কক্ষপথ যেহেতু সমান নয়, কক্ষপথের দূরত্ব সব জায়গায়, কক্ষপথের ব্যাসার্ধ সব জায়গায় সমান নয়, এই কারণে গড় দূরত্ব বা গড় ব্যাসার্ধ, কক্ষপথের গড় ব্যাসার্ধ, এটা পর্যায়কালের সাথে কেমনভাবে সম্পর্কযুক্ত। পর্যায়কালটি একবার ঘুরে আসতে যে সময়, আবর্তন করতে যে সময়, সেটা পর্যায়কাল বা আবর্তনকাল। এই আবর্তনকালের সাথে কক্ষপথের গড় ব্যাসার্ধের সম্পর্কটা কেমন, এইটার সম্বন্ধে কথাবার্তা বলা হচ্ছে তৃতীয় সূত্র, যেটাকে আমরা বলি পর্যায়কালের সূত্র। এই হচ্ছে কেপলারের তিনটা সূত্র। তো আসো আমরা প্রথম সূত্রটা নিয়ে প্রথমে আলোচনা করি। তাহলে লিখো, কেপলারের প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র বলা হচ্ছে সূর্যের চারপাশে গ্রহগুলা যে আবর্তন করতেছে, সূর্যের চারপাশে গ্রহগুলা যে কক্ষপথে আবর্তন করতেছে সেই কক্ষপথগুলা বৃত্তাকার নয়, কেমন? উপবৃত্তাকার। এখন উপবৃত্ত তো চিনতে হবে। উপবৃত্ত, বৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এগুলা সবগুলাকে একসাথে মিলা বলা হয় কণিক। আমরা কণিক সম্বন্ধে আলোচনা করি হচ্ছে ম্যাথে। কণিক আসছে কোণ থেকে, কোণক থেকে কণিক। এই যে বার্থডে প্রোগ্রামে আমরা ওই যে মাথায় একটা টুপি পরি না, কোন টুপি, অথবা কোন আইসক্রিম খায় না, এই কোণ থেকে আসলে কণিক আসছে, এই কোণক থেকেই কণিকগুলো আসছে। তো তোমাকে আমি একটু বুঝাই। ধরো একটা, এই যে বার্থডে প্রোগ্রামের এরকম একটা এই যে কোণক টুপি, এটাকে আমরা বিভিন্নভাবে কাটবো। বিভিন্নভাবে কাটলে বিভিন্ন ধরনের কণিক তৈরি হবে। যেমন আমি যদি একেবারে সোজা সোজা সমান্তরালে, অনুভূমিকের সমান্তরালে যদি এভাবে কেটে ফেলি, ধরো এভাবে কাটলাম, এভাবে কাটলাম, কাটলে তুমি কাটা তলটাকে দেখতে পারবা। এই যে কাটা তলটা, এই তলটাকে উপর থেকে দেখবা, কেটে ফেলছি এভাবে। উপর থেকে যদি দেখো তাহলে এই কাটা এই তলটা এটা কেমন হবে? এটা হবে বৃত্ত। এই যে এই তলটা এখানে উপর থেকে যদি তুমি দেখো, তুমি দেখতে পাবা বৃত্ত। ধরো এটা হচ্ছে 1, তাহলে এটা দেখতে এরকম বৃত্তের মতো হবে। এই বৃত্ত, তাহলে এটা হচ্ছে বৃত্ত, 1 নম্বরটা সার্কেল। এবার তুমি যদি একটু একটু কাট করে কাটো না, ধরো এভাবে কাটলা, এইভাবে, এই যে এটা হচ্ছে 2 নম্বর। তুমি যদি এভাবে কাট করে কাটো, এভাবে, এবং এই কাটা তলটার দিকে তুমি যদি তাকাও, তাহলে বলো তো এটাকে কি মনে হবে? এটা কি বৃত্ত মনে হবে?
বৃত্ত মনে হবে না, এটাকে মনে হবে একটা চ্যাপ্টা বৃত্ত। ঠিক আছে, বৃত্তকে ধরে একটু যদি চাপ দিয়ে দাও, এই যে বৃত্ত তাকে ধরে যদি একটু চাপ দিয়ে দাও তাহলে চ্যাপ্টা বৃত্ত। তাহলে এই তলটাকে কাটলে দেখতে এরকম হবে, এই এরকম। এটাকেই বলা হচ্ছে উপবৃত্ত। এটা উপবৃত্ত। এটা হচ্ছে 2 নম্বরটা। এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ। এবার আসো, যদি আমরা এইভাবে সাইড থেকে এতটুকু অংশ কেটে নিই, ধরো এইভাবে কেটে ফেললাম, এভাবে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে ফেলছি। এভাবে কেটে ফেললে কাটা তলটা, এভাবে যদি কেটে ফেলা হয়, কাটা তলটা একটু তুমি ভালো করে তাকায় দেখো তো, এটা কেমন মনে হবে? এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে এরকম, এই যে এরকম হবে, এটা দেখতে এরকম হবে। এই যে এটা হচ্ছে পরাবৃত্ত। যদি এভাবে কাটা হয় তাহলে যেটা তৈরি হবে এটা হচ্ছে পরাবৃত্ত। এটা হচ্ছে 3 নম্বরটা। এবার ধরো দুটো কোণ, এরকম দুটা কোণ, এই দুইটা কোণ এভাবে আছে, এই একটা কোণ আর নিচে এখানে আর একটা কোণ, এই যে দুইটা কোণ এভাবে রাখা আছে। এই যে এভাবে রাখা আছে। এবার যদি আমরা কাটি, এবার ধরো এভাবে কাটলাম, এই যে এইভাবে কেটে ফেলছি, তাহলে কি হলো? এটা থেকে একটা অংশ কাটলো, এটা থেকে একটা অংশ কাটলো। ঠিক আছে, আমরা এইভাবে কেটে ফেলছি। তাহলে কেটে ফেললে এইবার কাটা অংশটা দেখতে কেমন হবে? এবার হবে হচ্ছে অধিবৃত্ত। এবার অধিবৃত্ত হবে এরকম, এটা একটা, আবার একইভাবে এদিক দিয়ে একটা। তাহলে আমি যদি এই সাইডটা দেখাই তাহলে তুমি দেখবা এরকম হবে, এই এটাকে বলা হচ্ছে অধিবৃত্ত। তোমরা ম্যাথে বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এগুলা নিয়ে আলোচনা করবে, এটা 4 নম্বর। ওকে, এগুলা নিয়ে আলোচনা করবা, কোনটার সমীকরণ দেখতে কেমন হয়, কোনটার সমীকরণ কেমন। যেমন এটা পরাবৃত্ত, পরাবৃত্তের সমীকরণ তোমরা জানো, y² = 4ax হয় এই ফরম্যাটে হবে, নয়তো x² = 4ay এই ফরম্যাটে হবে। অর্থাৎ y এর পাওয়ার 1 থাকলে x এর পাওয়ার 2 হবে, x এর পাওয়ার 1 থাকলে y এর পাওয়ার 2 হবে। বৃত্তের সমীকরণ তোমরা জানো, বৃত্ত হচ্ছে x² + y² যদি বৃত্তের ব্যাসার্ধ হয় মূলবিন্দু, আর যদি ব্যাসার্ধ মূলবিন্দু বলতেছি, কেন্দ্র হয় মূলবিন্দু 0 0, আর যদি কেন্দ্র মূলবিন্দু না হয় কেন্দ্র হয় h-k আর কি। ঠিক আছে, তাহলে x - h² + y - k² এটা = r²। এটা হচ্ছে হাসিনা খালেদার রুল, h এবং k, বুঝছো? তাহলে h-k এটা যদি বৃত্তের স্থানাঙ্ক হয়, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয়, তাহলে তখন বৃত্তের সমীকরণ হবে এটা। ওকে, বৃত্তের সমীকরণ হবে এটা। তারপরে আসো উপবৃত্ত। উপবৃত্তের সমীকরণ দেখতে কেমন? x² / a² + y² / b² এটা = 1। এটা হচ্ছে উপবৃত্ত। অনেকে বলতে ভাই এটা না সরল রেখা। না ভাই, এটা সরল রেখা না। সরল রেখা হচ্ছে x/a + y/b = 1, এইটা হচ্ছে সরল রেখা। x² / a², y² / b² = 1, এটা হলে হবে উপবৃত্ত। তো এখন বলা হচ্ছে সূর্যের চারপাশে গ্রহগুলো যখন আবর্তন করে, এই আবর্তন কক্ষপথগুলা বৃত্তাকার ভাবি আমরা, বৃত্তাকার ধরে হিসাব নিকাশ হয়তো করি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে বৃত্তাকার না। তো কেমন? বৃত্তাকার না তো কেমন? উপবৃত্তাকার। তো এটাই হচ্ছে প্রথম সূত্র। তাহলে আসো প্রথম সূত্রটাকে যদি আমরা একটু লিখি, প্রথম সূত্রটাকে যদি বিবৃত করি তাহলে আচ্ছা, কক্ষপথ উপবৃত্তাকার। সূর্যের অবস্থান কোথায়? সূর্যের অবস্থান হচ্ছে ফোকাসে। ফোকাসে মানে উপকেন্দ্রে। দেখো আগে উপবৃত্তটা একটু চিনাই তোমারে, তারপরে আমরা বিবৃতিটা লিখছি। এটা হচ্ছে একটা উপবৃত্ত, এটা হচ্ছে y অক্ষ, আর এইটা হচ্ছে x অক্ষ। x অক্ষ এই উপবৃত্তের এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রের স্থানাঙ্কটা ধরো 0 0, কেন্দ্র। উপবৃত্তের দুটো উপকেন্দ্র থাকবে। উপকেন্দ্র, বৃত্তের যেমন একটা কেন্দ্রই থাকে, কিন্তু এর কেন্দ্র আছে আবার উপকেন্দ্র আছে। উপকেন্দ্র ধরো এখানে একটা আর এখানে একটা, এই যে উপকেন্দ্র। এটাকে ধরো আমি বললাম এস বা এস প্রাইম, এটাকে আমরা বললাম এস।
এই উপকেন্দ্রের স্থানাঙ্কগুলা কি হবে? উপকেন্দ্রকে ইংরেজিতে বলা হয় ফোকাস। এর স্থানাঙ্কগুলা কি হবে? এর স্থানাঙ্ক হবে এ ই কমা 0, তাহলে এইটা হবে মাইনাস এ ই কমা 0, ঠিক আছে? এবার যে ভাই ই কি, ই কি বুঝাচ্ছি। ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হচ্ছে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে ই, এই যে ই এর মানটা। এবার ভাই এ কি? এ হচ্ছে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে a0, তাহলে বলো তো এই বিন্দুর স্থানাঙ্কটা কি? মাইনাস a0, এই বিন্দুর স্থানাঙ্কটা মাইনাস a0, এই বিন্দুটা a0 হলে এই বিন্দুটা মাইনাস a0। তারপরে এই বিন্দুটা 0b, তাহলে এই বিন্দুটা হবে মাইনাস 0 মাইনাস বি, 0 কমা মাইনাস বি। তাহলে এবার একটু ভালো করে বুঝো, দেখো এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 2a। কিভাবে? এখান থেকে এই পর্যন্ত a, দেখো এখান থেকে এই পর্যন্ত a দূরত্ব, এটা এই দূরত্বটা a, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা a। আবার এখান থেকে এই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু মাইনাস a0, তো আমি যদি বলি দূরত্ব কত, তাহলে দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে a। তাহলে এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এই অক্ষটাকে বলা হচ্ছে বৃহৎ অক্ষ। এই যে এটা হচ্ছে বৃহৎ অক্ষ। এই যে বৃহৎ অক্ষ, এই বৃহৎ অক্ষের দূরত্ব হচ্ছে 2a, এটা বৃহৎ অক্ষ, এটার দূরত্ব 2a। এবার আসো দেখো এইটুকু কি, এই যে এইটুকু দূরত্ব কি? এইটুকু দূরত্ব b, আবার সেম একইভাবে এইটুকু দূরত্ব কি? b। তাহলে ক্ষুদ্র অক্ষ, এটাকে বলা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, যার দূরত্ব 2b, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এই ক্ষুদ্র অক্ষের দূরত্ব হচ্ছে 2b। বুঝতে পেরেছ? ক্লিয়ার? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক a0, এই বিন্দুর স্থানাঙ্ক মাইনাস a0, এই বিন্দু 0b, এই বিন্দু 0 মাইনাস b। এইবার এই যে কেন্দ্র, উপকেন্দ্র, এই উপকেন্দ্র একটার স্থানাঙ্ক, এই পাশের স্থানাঙ্কটা এ ই কমা 0, আর এই পাশের স্থানাঙ্কটা মাইনাস এ ই কমা 0। ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। এবার এই উৎকেন্দ্রিকতা আসলে কি? উৎকেন্দ্রিকতা হচ্ছে, দেখো ধরো ই এর মান 0.4, তাহলে সেই উপবৃত্তটা ধরো এরকম। যদি ই এর মান 0.8 হয়, তাহলে সে আরও বেশি চ্যাপ্টা, এটা যতটুকু চ্যাপ্টা তার চেয়ে আরও বেশি চ্যাপ্টা। এই যে 0.4, এর চেয়ে দ্বিগুণ চ্যাপ্টা। উৎকেন্দ্রিকতার মান যত বাড়বে তত বেশি চ্যাপ্টা হয়ে যাবে। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ই। ই এর সূত্র হচ্ছে এইটা। বি আর এর তো স্থানাঙ্ক বুঝছো, বি কোনটা এ কোনটা এটা তো বুঝছো। আচ্ছা দেখো, আমি যদি বলি বৃত্ত এক ধরনের উপবৃত্ত, বলো কথাটা কি ভুল বলা হবে? বৃত্ত এক ধরনের উপবৃত্ত, এই কথাটা কি ভুল বলা হবে? দেখো তো একটা বৃত্ত, এই বৃত্তের এইটা হচ্ছে বৃহৎ অক্ষ, তাহলে এটা যদি বৃহৎ অক্ষ হয়, এটা যদি বৃহৎ অক্ষ হয়, তাহলে এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। তাহলে এই যে এই দূরত্বটা হচ্ছে 2a, ঠিক আছে? এখান থেকে এইটুকু কি a, আবার এই দূরত্বটা 2b, তাহলে ভাই এখান থেকে এইটুকু কি, এখান থেকে এইটুকু b। এখন বৃত্তের ক্ষেত্রে a আর b কি আলাদা? না, এ আর বি তো একই ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ আর এইটাও ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রে। তাহলে আর এর আর ইকুয়াল টু এ, আবার আর ইকুয়াল টু বি, তাহলে আর ইকুয়াল টু এ ইকুয়াল বি, তাই না? এ বি আর সবই সেম ব্যাসার্ধ, এ আর বি তো আলাদা না, এ আর বি তো একই। তাহলে আমরা একটু হিসাব করি তো, দেখি তো উৎকেন্দ্রিকতা কত আসে। দেখো বৃত্তের সহজ হিসাব বলো তো, বৃত্ত কি একটুও চ্যাপ্টা? বৃত্ত বলো, বৃত্ত কি এই বরাবর চ্যাপ্টা বা এই বরাবর চ্যাপ্টা? না, বৃত্ত তো একটু চ্যাপ্টা না। তাহলে বৃত্ত একটু চ্যাপ্টা না, তাহলে তার উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা কত হওয়া উচিত? কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। দেখো তো 0 কিনা। উৎকেন্দ্রিকতা বৃত্তের ক্ষেত্রে ই ইকুয়াল টু ধরো রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমি ধরো এখানে 0 বসালাম, তাহলে 0 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তাহলে অতএব এ ইকুয়াল টু বি। হ্যাঁ তাই তো, এটাই তো বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে এটাই তো, বৃত্তের ক্ষেত্রে এ আর বি তো সেম। তাহলে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা 0। কি কথা বুঝতে পারছো? তাহলে উৎকেন্দ্রিকতা জিনিসটা কি আসলে, তো এটা মাথায় রাখবে। এটা হচ্ছে উৎকেন্দ্রিকতার সূত্র। এগুলো তোমরা কোথায় পাবে? এগুলো ম্যাথে পাবা। ম্যাথে যখন কণিক পড়বা, উপবৃত্ত পড়বা, তখন এই জিনিসগুলো তোমাদের শেখানো হবে, তোমাদের ম্যাথের টিচার এগুলো শেখাবে।
ঠিক আছে, তাহলে আমরা উপবৃত্ত সম্পর্কে একটা আইডিয়া পাইলাম। উপবৃত্তের একটা কেন্দ্র থাকে, দুটো উপকেন্দ্র থাকে, ঠিক আছে, এটা আর এটা কি উপকেন্দ্র। উপকেন্দ্র, এই উপকেন্দ্রকে ইংরেজিতে বলা হয় ফোকাস। উপকেন্দ্র বা ফোকাস, এটাও একটা উপকেন্দ্র বা ইংরেজিতে এটাকে বলা হয় ফোকাস। ঠিক আছে, এবার কথা হচ্ছে সূর্যের চারপাশে গ্রহগুলার প্রথম সূত্রটা। সূর্যের চারপাশে গ্রহগুলার কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার। এবং সূর্যের অবস্থান কোথায়? কক্ষপথগুলো কেমন? দুটো প্রশ্ন। কক্ষপথগুলো কেমন? উপবৃত্তাকার। সূর্যের অবস্থান কোথায়? সূর্যের অবস্থান যে কোনো একটা উপকেন্দ্রে, যে কোনো একটা। কারণ উপকেন্দ্র কয়টা? দুইটা। সূর্য তো আর দুইটা না, সূর্য কয়টা? একটা। তাহলে সূর্যকে কিন্তু কেন্দ্রে রেখে না, কেন্দ্রে না, সূর্য কেন্দ্রে নেই। কোথায় আছে? সূর্য আছে উপকেন্দ্রে, এই যে এখানে আছে সূর্য। তাহলে সূর্যকে উপকেন্দ্রে বা ফোকাসে রেখে সূর্যের চারপাশে গ্রহগুলো ভিন্ন ভিন্ন, একই কক্ষপথে সবগুলো গ্রহ নেই। একটা কক্ষপথে ধরো এই যে একটা কক্ষপথ, এই একটা কক্ষপথে পৃথিবী, বুধ, মঙ্গল, বৃহস্পতি সব গ্রহ নেই। তাহলে কক্ষপথ ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন কক্ষপথে ভিন্ন ভিন্ন গ্রহগুলো আবর্তন। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? কক্ষপথ কেমন এবং সূর্যের অবস্থান কোথায়। কথা কি বুঝতে পারছি? তাহলে সুন্দর করে এবার আসো প্রথম সূত্রের বিবৃতিটা লিখে ফেলি। তাহলে প্রথম সূত্র, কক্ষপথের সূত্র। তাহলে বিবৃতিটা হচ্ছে সূর্যকে ফোকাসে বা উপকেন্দ্রে রেখে, উপকেন্দ্রে রেখে গ্রহগুলো সূর্যের চারপাশে ভিন্ন ভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। ভিন্ন ভিন্ন উপবৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রথম সূত্র। তাহলে আসো একটু চিত্র আঁকি। এইটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। তারপর ধরো এইটা হচ্ছে আর একটা গ্রহের কক্ষপথ। তারপর ধরো এই আর একটা গ্রহের কক্ষপথ। ঠিক আছে, আমরা ধরো তিনটা গ্রহের কক্ষপথ দেখালাম। সূর্য কোথায় আছে? সূর্য ধরো এই যে এখানে আছে ফোকাসে। এই একটা উপকেন্দ্র আর এই একটা উপকেন্দ্র, সূর্য একটা উপকেন্দ্রে আছে। ঠিক আছে, দুইটা উপকেন্দ্রে তো দুইটা সূর্য রাখা সম্ভব না। একটা উপকেন্দ্রে সূর্যটাকে রাখলাম। এই যে সূর্য, সূর্যকে একটা উপকেন্দ্রে রেখে গ্রহগুলো ভিন্ন ভিন্ন। এই একটা গ্রহ, এই একটা গ্রহ, তারপরে ধরো এই একটা গ্রহ। এই যে গ্রহগুলো ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান। কি কথা বুঝতে পারছো? গ্রহগুলো ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? যে কক্ষপথ উপবৃত্তাকার এবং সূর্যের অবস্থান যে কোনো একটি উপকেন্দ্রে, যে কোনো একটি উপকেন্দ্রে সূর্যের অবস্থান। কি কথা বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এবার আসো দেখো। তাহলে যদি কক্ষপথগুলো উপবৃত্তাকার হয়, তাহলে সূর্য থেকে গ্রহের দূরত্ব কিন্তু সবসময় সমান নয়। সূর্য থেকে গ্রহের দূরত্ব সবসময় সমান নয়। তো সূর্য থেকে গ্রহের দূরত্বটা কখন কেমন দেখি। ধরো এই হচ্ছে কক্ষপথ, একটা কক্ষপথ। সূর্য কোথায় আছে? ফোকাসে। সূর্য ধরো এখানে আছে। এটা ধরো কেন্দ্র, এটা আর একটা উপকেন্দ্র। এটা এস, এটা এস প্রাইম। এই যে এটা কেন্দ্র আর এটা আর একটা উপকেন্দ্র। সূর্য এখানে অবস্থান করতেছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক ছিল 0 0 0 0। এই বিন্দুটা ছিল -a0। এই বিন্দুর স্থানাঙ্ক a0। তাহলে দেখো তো, সূর্য থেকে
সূর্য থেকে সবচেয়ে কাছের দূরত্ব হচ্ছে এটা। গ্রহ যখন এখানে থাকবে তখন সবচেয়ে কাছে। ধরো কোনো একটা গ্রহ ঘুরতেছে, ঘুরতে ঘুরতে গ্রহটা যখন এই পয়েন্টে, তখন সূর্যের সবচেয়ে কাছে। আর যখন এই পয়েন্টে চলে যাবে তখন সবচেয়ে দূরে। যখন ঘুরতে ঘুরতে, ভাইবো না যে দুইটা গ্রহ, এই একটা আর এই একটা, দুইটা গ্রহ ভাইবো না, এটা ঘুরে এখানে গেছে, এটা হচ্ছে সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে, আর এটা হচ্ছে সূর্য থেকে সবচেয়ে কাছে। দেখো এই পয়েন্টটা কিন্তু এর চেয়ে বেশি দূরত্ব, বুঝছো? এই পয়েন্ট বেশি দূরত্ব, এই পয়েন্ট বেশি দূরত্ব, এটা সবচেয়ে বেশি দূরত্ব, আর এটা সবচেয়ে কাছের দূরত্ব আর কি। তাহলে সূর্যের সবচেয়ে কাছের দূরত্ব যখন থাকবে তখন দূরত্বটা কত? দূরত্বটা দেখো আমরা হিসাব করতে পারবো, ম্যাথমেটিক্যালি হিসাব করতে পারবো। ভাই এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা এই, এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা এই। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এ ই, এটার স্থানাঙ্ক এ ই কমা 0, এটার স্থানাঙ্ক মাইনাস এ ই কমা 0। তাহলে ভাই এখান থেকে এই দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে এ ই, ঠিক আছে, এর সাথে ই গুণ। এইখান থেকে এই দূরত্বটুকু, এই দূরত্বটুকু, এটাও হচ্ছে এ ই, দূরত্বটুকু, বুঝতে পারছো? দূরত্বটুকু, দূরত্বের মানটুকু। এদিকে 0 0 হলে এদিকে স্থানাঙ্ক মাইনাস, ওইদিকে স্থানাঙ্ক প্লাস। তাহলে এবার দেখো তো সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বটা কত, আর সূর্য থেকে সবচেয়ে কাছের দূরত্বটা কত? এই যে এখান থেকে সবচেয়ে বেশি দূরে, এখান থেকে সবচেয়ে বেশি দূরে, দেখো তো দূরত্বটা কত বলো তো দেখি। দূরত্বটা হচ্ছে এইটুকু কি এ, তার সাথে এ এর সাথে, এ এর সাথে এইটুকু যোগ, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে এ প্লাস এ ই। এটা এ, তার সাথে এ ই, এ এ ই। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এ প্লাস এ ই। এবার এখান থেকে দেখো এটাকে কমন নেওয়া যায়, এটাকে কমন নিলে ই প্লাস ওয়ান, ই প্লাস ওয়ান বা 1 প্লাস ই আর কি। কি কথা বোঝা গেছে? এইবার আসো আমরা 1 প্লাস ইটা লিখি, 1 প্লাস ই। এইবার আসো সবচেয়ে কম দূরত্ব সূর্য থেকে গ্রহ যখন এখানে, তখন এই দূরত্বটা সবচেয়ে কম দূরত্ব। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটা হচ্ছে, দেখো খেয়াল করো, তাকাও বোর্ডে তাকাও, এইটুকু কত? এ, এইটুকু এ, তার থেকে এইটুকু বাদ, এই যে এই দূরত্বটা এ, আমাদের লাগবে এইটুকু দূরত্ব। তাহলে এ থেকে এ ই বাদ, তাহলে এ থেকে মাইনাস এ ই, তাহলে এ কমন নিলাম, 1 মাইনাস ই। বোঝা গেছে? যখন সবচেয়ে কাছের দূরত্ব এই পয়েন্টটা, এই পয়েন্টের একটা নাম আছে, এটাকে বলা হয়, এই বিন্দুটাকে বলা হয় অনুসুর, অনুসুর, বা ইংরেজিতে পেরিফেলিয়ন বলে, PE HARI। আচ্ছা ইংরেজি স্পেলিংটা ভুলে গেছি। পেরিফেলিয়ন মানে অনুসুর। আর এই বিন্দুটা, এটা হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব, এটা হচ্ছে অপসুর, এটাকে অ্যাফেলিয়ন বলা হয়, অপসুর। একটা সহজে মনে রাখার একটা ট্রিক্স শিখাই দিই। সহজে মনে রাখার ট্রিক্সটা হচ্ছে অনু মানে কি? অনু মানে ক্ষুদ্র। তাহলে অনুসুর মানে ক্ষুদ্র দূরত্বটা। অনেকে অনুসুর অপসুর গুলাই ফেলে, তো গোলানোর কোনো কাহিনী আছে? অনু মানে ক্ষুদ্র, আর অপ মানে বৃহৎ। তাহলে অনুসুর ক্ষুদ্র দূরত্ব, অপসুর বেশ বড় দূরত্বটা। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবে যে সূর্য থেকে, তাহলে যেহেতু কক্ষপথ উপবৃত্তাকার, তাহলে সূর্য থেকে গ্রহের দূরত্ব সবসময় কিন্তু সমান না। বৃত্ত হলে সমান হতো, কিন্তু যেহেতু উপবৃত্তাকার এই কারণে সবসময় কিন্তু সমান নয়। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা মাথায় রেখো, এটা আমাদের লাগবে কিন্তু। এবার আসো আমাদের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র ডান, যে ভাই প্রথম সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল হিসাব নাই, না, প্রথম সূত্র এইটুকুই। প্রথম সূত্র দিয়ে আমরা কি জানতে পারি? কক্ষপথ কেমন এবং সূর্যের অবস্থান কোথায়। এইবার আসো দ্বিতীয় সূত্র। এই যে দ্বিতীয় সূত্র নিয়ে কাহিনী শুরু। দ্বিতীয় সূত্রটাকে বলা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের সূত্র। এটাকে আগে একটু বিবৃত করি। বলা হচ্ছে সূর্যের কেন্দ্র এবং গ্রহের কেন্দ্র বরাবর তুমি যদি একটা সংযোজক সরল রেখা কল্পনা করো, এই সংযোজক সরল রেখাটা সর্বদা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে, সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। আসো আগে একটু চিত্র এঁকে বুঝি। এটা হচ্ছে কোনো একটা গ্রহের কক্ষপথ, এটা হচ্ছে কোনো একটা গ্রহের কক্ষপথ। এই যে এইটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য। দেখো কোনো একটা গ্রহ ধরো এই কক্ষপথে আবর্তন করতেছে, ধরো পৃথিবী। তো পৃথিবী মনে করো এখান থেকে এখানে ছিল, এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে ধরো বি বিন্দুতে গেছে ঘুরে, দুইটা পৃথিবী আবার ভেবো না, এ থেকে বিতে গেছে। তাহলে সূর্যের কেন্দ্র এবং গ্রহের কেন্দ্র বরাবর যদি আমরা একটা সংযোজক সরল রেখা
কল্পনা করি। সূর্যের কেন্দ্র, এই যে সূর্যের কেন্দ্র আর গ্রহের কেন্দ্র বরাবর একটা সংযোজক সরলরেখা কল্পনা করি। এই সংযোজক সরলরেখাটা এ থেকে যখন বিতে যাবে তখন এই সংযোজক সরলরেখাটা, এই দড়িটা সূর্যের কেন্দ্রের সাথে দেখো তো এরকম একটা ক্ষেত্রফল তৈরি করে কিনা, বলো এরকম একটা ক্ষেত্রফল তৈরি করে। এইবার বি থেকে, তারপর ধরো বি থেকে কখনো ধরো এখানে আসছে, বি থেকে ধরো এখানে আসছে, এটা সিতে আসছে। এইবার সি থেকে একই সময় এ থেকে বিতে আসতে ধরো টি সময় লাগছে, হ্যাঁ কত সময়, টি সময়। এ থেকে বিতে গিয়ে এরকম একটা ক্ষেত্রফল তৈরি করছে সংযোজক সরলরেখা, ধরো এই ক্ষেত্রফলটা A1। তাহলে ভাই টি সময়, এই যে টি সময় ক্ষেত্রফল A1 তৈরি করছে, আচ্ছা A1 না ধরো বলো এ তৈরি করছে। এবার টি সময় সি থেকে যেখানেই যাক না কেন সেম ক্ষেত্রফল তৈরি করবে। তাহলে তুমি একটু আগে বোর্ডে থাকো, পরে লিখবা। সি থেকে ধরো ডিতে গেল, এখানে গেল, তাহলে বলো তো সমান ক্ষেত্রফল হলো, বলো ইয়েস অর নো, বলো তুমি কি বলবা দুইটা ক্ষেত্রফল সমান? না, যে ভাই বলবা যে এই ক্ষেত্রফলটা বেশি আর এই ক্ষেত্রফলটা কম, তাই বলবা না? চোখের আন্দাজে তাই মনে হচ্ছে না? তা আমাদের কি বলছে, সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। এখানে যতটুকু ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটুকুর সমান ক্ষেত্রফল যদি এখানে এই পাশে তৈরি করতে হয়, বলো তো কি করতে হবে? সি থেকে ডি এরকম কাছে কোনো বিন্দু নিলে হবে? সি থেকে ডি আরো দূরে যাইতে হবে, সি থেকে ডি এত কাছে হইলে হবে না। ধরো সি থেকে ডি চোখের আন্দাজে ধরো এতটুকু দূরে যাইতে হবে, চোখের আন্দাজে ধরো নিলাম। তাহলে তখন সূর্যের কেন্দ্র এবং গ্রহের কেন্দ্রের সংযোজক সরলরেখা তখন এরকম একটা ক্ষেত্রফল তৈরি করবে। এইবার এই ক্ষেত্রফলটাকে আগের যে ক্ষেত্রফল এটার সমান এবার বলা যায়। এবার মনে করো যে যদি আমি বলি এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল এটা, তাহলে আমার খুব একটা গুণা হবে না, চোখের আন্দাজে মনে হবে হ্যাঁ এটা এই ক্ষেত্রফলটা যত বড় এটা লম্বা আর এটা তো লম্বা না, খাটো, কিন্তু এটা মোটা, তার মানে আলটিমেটলি দুই পাশের ক্ষেত্রফলটাকে সমান সমান এবার বলা যায়। এটাই হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। বলা হচ্ছে সূর্যের চারপাশে যখন গ্রহগুলো আবর্তিত হচ্ছে তখন সূর্যের কেন্দ্র এবং গ্রহের কেন্দ্র বরাবর তুমি যদি একটা সংযোজক সরল রেখা কল্পনা করো, তাহলে সেই সংযোজক সরল রেখাটা সমান সময় সমান ক্ষেত্রফল তৈরি করবে। সমান সময়ে সমান ক্ষেত্রফল যদি তৈরি করে তাহলে ভাই সূর্যের চারপাশে গ্রহগুলার স্পিডটা সমান নাই, কখনোই সমান নাই। যদি সূর্যের চারপাশে গ্রহ সেম স্পিডে আবর্তিত হতো, সেম স্পিডে, তাহলে ভাই এ থেকে বিতে এই যে এখানে এতটুকু যাইতে কত সময়, টি সময়। সেম স্পিডে যদি সি থেকে আসতো, সি থেকে ধরো ডিতে যাবে, ভাই ডি এত দূর হইতো না। সেম স্পিডে যদি আসতো তাহলে ধরো এখানে যাইতো, কিন্তু এখানে যদি আসতো তাহলে সেম ক্ষেত্রফল তৈরি হতো না। এখানে এর সমান ক্ষেত্রফল তৈরি করতে হবে। তাহলে সমান ক্ষেত্রফল তৈরি করতে গেলে টি সময় আরো বেশি জোরে দৌড়াইতে হবে। এখানেও টি সময়, এখানেও টি সময়। তাহলে সমান সময় সমান ক্ষেত্রফল যদি তৈরি করতে হয় তাহলে এখানে আরো বেশি জোরে দৌড়াইতে হবে, তাহলেই কিন্তু সে সেম ক্ষেত্রফল তৈরি করতে পারবে। কি কথা কি বুঝতে পারছো? ধরো তোমাকে আমি এখানে একটা খুঁটি আমি পুঁতলাম ধরো মাটিতে। এই খুঁটি পোতার পরে এই খুঁটির সাথে একটা প্রসারণশীল মানে রাবারের মতো দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখছি, একটা রাবারের মতো দড়ি দিয়ে তোমাকে বেঁধে রাখছি, ঠিক আছে? এরকম রাবারের মতো একটা দড়ি দিয়ে ধরো তোমাকে বাঁধা হয়েছে, এই ঠিক আছে, রাবারের মতো দড়ি দিয়ে বাঁধা হয়েছে। এবার তোমাকে বলা হয়েছে মাটিতে এঁকে দিছি, একটা উপবৃত্ত এঁকে দিছি, দিয়ে তোমাকে বলছি তুমি এরকম এই উপবৃত্তাকার কক্ষপথের উপর, এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথ, এই উপবৃত্তাকার কক্ষপথের উপর দিয়ে তুমি দৌড়াবা। তোমাকে বলা হয়েছে এরকম উপবৃত্তাকার কক্ষপথের উপর দিয়ে তুমি দৌড়াবা, এই উপবৃত্তাকার কক্ষপথটার উপর দিয়ে তুমি দৌড়াবা। তো তোমাকে বলা হয়েছে এমনভাবে দৌড়াবা যেন সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করা হয়। বলো তুমি কি করবা? তুমি যখন দূরে সরে যাবা, ধরো এই যে দূরে সরে গেছো এখানে, তখন তুমি চিন্তা করবে আমি যদি সামান্য একটু যাই তাহলে তো বিশাল একটা ক্ষেত্রফল হয়ে যাচ্ছে, সামান্য একটু গেলেই একটা বিশাল ক্ষেত্রফল হয়ে যাচ্ছে। কিন্তু এই স্পিডে যদি এখান থেকে এখানে আসি তাহলে তো ভাই সমান ক্ষেত্রফল হবে না। তাহলে সমান ক্ষেত্রফল তৈরি করার জন্য কি করতে হবে? তোমার সমান ক্ষেত্রফল তৈরি করার জন্য এখানে তোমার স্পিডটাকে বাড়াই দিতে হবে, এখানে স্পিডটাকে বাড়াই দিতে হবে, তাহলে তুমি সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করতে পারবে। আমার কথাটা বুঝতে পারছো? বোঝা গেছে? তাহলে এখানে তোমার স্পিডটা হবে বেশি, এখানে স্পিডটা হবে কম,
সূর্যের চারপাশে গ্রহগুলো যখন আবর্তন থাকে তখন সেম ঘটনাটাই ঘটে। ঠিক, কাছে যখন চলে আসবে তখন স্পিড বেশি, দূরে যখন থাকবে তখন স্পিড হবে কম। তাহলে আমরা আগে সূত্রটা বিবৃত করি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সূর্যের কেন্দ্র ও গ্রহের কেন্দ্র বরাবর, সূর্যের কেন্দ্র ও গ্রহের কেন্দ্র বরাবর একটি সংযোজক সরল রেখা কল্পনা করলে, সংযোজক সরল রেখা কল্পনা করলে তা সর্বদাই সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। সমান ক্ষেত্রফল তৈরি করবে, সর্বদা সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে। ঠিক আছে, তার মানে কি? তার মানে একক সময় উৎপন্ন ক্ষেত্রফল কনস্ট্যান্ট না? বলো, সমান সময়ে সমান ক্ষেত্রফল, তার মানে একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল একটা ফিক্সড মান না? সমান সময়ে সমান ক্ষেত্রফল যদি তৈরি করে তাহলে একক সময় মানে 1 সেকেন্ডে সব সময় একই ক্ষেত্রফলই তৈরি করবে। সমান সময়ে সমান ক্ষেত্রফল, তাহলে 1 সেকেন্ডেও তো সেম ক্ষেত্রফল। তাহলে 1 সেকেন্ডে এখান থেকে এখানে গেলে যে ক্ষেত্রফল, 1 সেকেন্ডে এখান থেকে এখানে আসলে সেই একই ক্ষেত্রফলই তৈরি করবে। তাহলে একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল সমান। এই একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল সমান, এটাকে বলা হচ্ছে এরিয়াল ভেলোসিটি, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল, একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল, এটাকেই বলা হচ্ছে একক সময় উৎপন্ন ক্ষেত্রফল, এটাকে বলা হচ্ছে এরিয়াল ভেলোসিটি। এরিয়াল ভেলোসিটি এটা কনস্ট্যান্ট থাকবে। এরিয়াল ভেলোসিটি হচ্ছে dA/dt। কিভাবে? ধরো ডিটি সময়ে উৎপন্ন ক্ষেত্রফল, ডিটি সময়ে উৎপন্ন ক্ষেত্রফল dA। তাহলে অতএব একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল দ্যাট ইজ dA/dt, এটাই হচ্ছে এরিয়াল ভেলোসিটি। তো সেই এরিয়াল ভেলোসিটি dA/dt অথবা ∂A/∂t ভাই এটা কনস্ট্যান্ট থাকবে, এটা ধ্রুব থাকবে, একক সময় উৎপন্ন ক্ষেত্রফল সেম হবে। কি ক্লিয়ার? এখন আসো দেখি একটু ব্যাখ্যা করি আসলে ঘটনা সত্যি কিনা। এটা হচ্ছে একটা উপবৃত্তাকার কক্ষপথ, কোনো একটা গ্রহের একটা উপবৃত্তাকার কক্ষপথ। এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে সূর্য। ধরো কোনো একটা গ্রহ এই যে এখানে আছে, এ বিন্দু, এ থেকে ধরো বিতে গেল, এই যেটা বি বিন্দু। তাহলে উৎপন্ন ক্ষেত্রফল হচ্ছে এটা, এই যে উৎপন্ন ক্ষেত্রফল এটা। ধরো এটা t1 সময়ে তৈরিকৃত ক্ষেত্রফল a1। এরপরে মনে করো এটা সি থেকে ধরো ডিতে গেছে, সি থেকে ধরো ডিতে গেল। বলো তো সি থেকে ডিতে যে গেল এই উৎপন্ন ক্ষেত্রফলটা কি আগের ক্ষেত্রফলের সমান? বলো, আগের ক্ষেত্রফলের সমান? চোখের আন্দাজে কি মনে হয়? না, অবশ্যই সমান না, একটু কম মনে হচ্ছে। তাহলে সি থেকে ডিতে যাইতে এই সময়টা t2, তখন এই উৎপন্ন ক্ষেত্রফল a2। এরপরে মনে করো ই থেকে এফে আসলো, ই থেকে এফে আসলো, তখন উৎপন্ন ক্ষেত্রফল হচ্ছে এটা, তখন উৎপন্ন ক্ষেত্রফল এটা। এই সময়টা লাগছে ধরো টি3 সময় উৎপন্ন ক্ষেত্রফল a3। বলো তো এদের মধ্যে সম্পর্কটা কি হবে? এদের মধ্যে সম্পর্কটা কি হবে? t1 t2 ও t3 সময়ে উৎপন্ন ক্ষেত্রফল, এই উৎপন্ন ক্ষেত্রফল যথাক্রমে a1 a2 ও a3। এই a1 a2 a3 সমান না, কারণ t1 t2 t3 সমান নয়। সমান সময় সমান ক্ষেত্রফল, কিন্তু t1 t2 t3 কি সমান না? তাহলে সেই সময়গুলোতে উৎপন্ন ক্ষেত্রফল a1 a2 a3 ও সমান হবে না। বাট এদের মধ্যে সম্পর্কটা কেমন হবে বলো তো? সম্পর্কটা কেমন হবে? বলছে সমান সময়ে সমান ক্ষেত্রফল,
তার মানে পার ইউনিট টাইমে একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল সব জায়গায় সমান হবে। ধরো 1 সেকেন্ডে 2 একক ক্ষেত্রফল তৈরি করে, তাহলে ভাই সময় যদি 2 সেকেন্ড হয় তাহলে 4 একক ক্ষেত্রফল, সময় যদি 3 সেকেন্ড হয় তাহলে 6 একক ক্ষেত্রফল, সময় যদি 10 সেকেন্ড হয় তাহলে 20 একক ক্ষেত্রফল। বোঝা গেছে? সমান সময়ে সমান ক্ষেত্রফল যদি তৈরি করতে হয় তাহলে পার ইউনিট টাইমে ক্ষেত্রফল হবে সেম। তাহলে আমরা এদের মধ্যে যদি সম্পর্ক বলি যে এটা অনুযায়ী, তাহলে কি হবে? তাহলে উৎপন্ন ক্ষেত্রফল ডেল এ ডিভাইডেড বাই ডেল টি এটা ইকুয়াল টু ধ্রুব থাকবে, এটা ইকুয়াল টু ধ্রুব থাকবে। তাহলে অতএব a1 বাই টি1, এই যে এরিয়াল ভেলোসিটি একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল, টি1 সময়ে উৎপন্ন ক্ষেত্রফল a1, একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল a1 বাই টি1, টি2 সময়ে উৎপন্ন ক্ষেত্রফল a2, তাহলে একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল a2 বাই টি2, a2 বাই টি2, টি3 সময় উৎপন্ন ক্ষেত্রফল a3, একক সময় উৎপন্ন ক্ষেত্রফল a3 বাই টি3। এটা সমান হবে, কথা কি বুঝতে পারছো? তাহলে এদের মধ্যে সম্পর্কটা হবে এরকম, সময় দ্বিগুণ হলে ক্ষেত্রফল দ্বিগুণ হবে, মানে অনুপাতটা একক সময় উৎপন্ন ক্ষেত্রফলটা এইটা সেম থাকবে। কি ক্লিয়ার? এটাই হচ্ছে ব্যাপার, এটা সেম থাকবে। এইবার আমি তোমারে বলি, একক সময় উৎপন্ন ক্ষেত্রফলটা একটা কনস্ট্যান্ট ধ্রুব নাম্বার হবে। তো কোনো একটা গ্রহের জন্য সেই ধ্রুব মানটা কত? আমরা বলতেছি এরিয়াল ভেলোসিটি, এরিয়াল ভেলোসিটি, এই এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে, অর্থাৎ অতএব ডিএ বাই ডিটি বা ডেল এ বাই ডেল টি এটা ধ্রুবক হবে। তো প্রশ্ন হচ্ছে এই ধ্রুবকটা কি? ধ্রুবক যে হবে কি হবে, সেই ধ্রুবকটা কত হবে? এটা ধ্রুবক হবে, কত ধ্রুবক, কি ধ্রুবক হবে সেটা আমরা চাই। তো আমি তোমাকে বলে দিচ্ছি ধ্রুবকটা হবে ডিএ বাই ডিটি, এই ডিএ বাই ডিটি এই ধ্রুবকটা হবে এল ডিভাইডেড বাই 2m, এল ডিভাইডেড বাই 2m। এল কি? এল হচ্ছে কৌণিক ভরবেগ। কোনো গ্রহ যখন সূর্যের চারপাশে আবর্তিত হচ্ছে, বৃত্তাকার কক্ষপথে আবর্তিত হচ্ছে, কক্ষপথ মানে উপবৃত্তাকার, তাহলে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত হচ্ছে, সরল রৈখিক না, উপবৃত্তাকার কক্ষপথ, তাহলে ওই উপবৃত্তাকার কক্ষপথে ওই গ্রহের কৌণিক ভরবেগ এল, এল হচ্ছে কৌণিক ভরবেগ, আর তাকে ভরের দ্বিগুণ, ওই গ্রহের ভরের দ্বিগুণ এটা দিয়ে ভাগ দিব। এটা দেখো কৌণিক ভরবেগ ধ্রুবক, আমি তোমার দেখাবো কৌণিক ভরবেগ ধ্রুবক, এম গ্রহের ভর ধ্রুবক, দুটো ধ্রুবকের রেশিও থাকবে আর একটা ধ্রুবক। তাহলে আমরা সেইটা একটু দেখাইতে চাই যে আসলে কি এটা হবে কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল ডিভাইডেড বাই 2m কি হবে ডিএ বাই ডিটি, অর্থাৎ রিয়াল ভেলোসিটি এটা কি কনস্ট্যান্ট থাকবে? এটাই আমরা হিসাব করে দেখাইতে চাই। কি কথা কি বুঝতে পারছো? তো চলো আসো হিসাব করে দেখাই, দেখি আসলে ঘটনাটা সত্য কিনা। তো দ্বিতীয় সূত্রের প্রমাণ করব আমরা, হেডিংটা লিখতে পারো, দ্বিতীয় সূত্রের প্রমাণ, দ্বিতীয় সূত্রের প্রমাণ করব আমরা। দেখো কোন একটা গ্রহের জন্য এটা হচ্ছে তার কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ, সূর্যের অবস্থান এখানে, এটা হচ্ছে সূর্য। এবার ধরো কোন একটা গ্রহ এই পয়েন্টে আছে, ধরো গ্রহটা এই বিন্দুতে আছে, এভাবে এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে। উপবৃত্তাকার এই কক্ষপথে যখন ঘুরবে তখন তার উপর বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে, বলো তো দেখি, চিন্তা ভাবনা করে বলো, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে, কোনো এলিয়েন এসে গ্রহকে ধাক্কা দিছে, বা তুমি গিয়ে উড়ে গিয়ে এটার ধাক্কা দিছো, বাহ্যিকভাবে কোনো বল টল প্রযুক্ত করছো, করো না। এর উপর একটা বল আছে, আছে কিন্তু একটা বল, বল কিন্তু নাই তা না, আছে। কোন বল? এই যে সূর্যের জন্য এর উপর মহাকর্ষ বল, তাহলে এই মহাকর্ষ বলটা আছে, এই মহাকর্ষ বলের জন্য কি কোনো টর্ক প্রযুক্ত হচ্ছে না? উত্তর হচ্ছে না। টর্কের সূত্রটা কি? টর্কের সূত্র বলো। টর্কের সূত্র হচ্ছে টর্ক টাউ ইকুয়াল টু আর ক্রস এফ, আর ক্রস এফ, দ্যাট মিনস যদি মানের কথা বলি যে অর্থাৎ মান আর এফ সাইন থেটা, এটা হচ্ছে মান, এটা হচ্ছে ভেক্টর ফরম্যাটের মূল সূত্র। আর যদি টর্কের মানের বিবেচনা করি, টর্কের মান বিবেচনা করলে টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থেটা, আর ব্যাসার্ধ ভেক্টর, এফ হচ্ছে প্রযুক্ত বল, সাইন থেটা হচ্ছে আর আর এফ এর মধ্যবর্তী কোণ। আর এর পরিচয় ব্যাসার্ধ ভেক্টর, কি পরিচয় কি? ব্যাসার্ধ ভেক্টর। একটু দেখো তো ব্যাসার্ধ ভেক্টর, সবাই বোর্ডে তাকাও তো, ব্যাসার্ধ ভেক্টর হয়
ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর দিকে ব্যাসার্ধ ভেক্টর। যেমন মনে করো এটা হচ্ছে একটা অক্ষ, অক্ষের চারপাশে এরকম একটা বস্তু ঘুরতেছে, তাহলে ব্যাসার্ধ ভেক্টর কি? ঘূর্ণন অক্ষ থেকে এই বস্তুর দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। তো এখানে কিন্তু ব্যাসার্ধ ভেক্টর ফিক্সড মান না, ব্যাসার্ধ ভেক্টর মান এক এক জায়গায় এক এক রকম, কারণ কক্ষপথ তো বৃত্তাকার না। তো যদি সূর্যের কেন্দ্রটাকে আমরা অক্ষ চিন্তা করি, তাহলে সূর্যের কেন্দ্র অক্ষ থেকে এই পর্যন্ত এই দূরত্বটা, এটাই হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। এই যে এই দূরত্বটা ব্যাসার্ধ ভেক্টর আর। কি কথা বোঝা গেছে? তো ব্যাসার্ধ ভেক্টর আর, এটাকে আমরা একটু বাইরে বর্ধিত করে দিলাম। ব্যাসার্ধ ভেক্টর কিন্তু ভাই এইটুকু, ব্যাসার্ধ ভেক্টর কিন্তু এইটুকু। এবার এটাকে আমি যদি একটু বাইরে বর্ধিত করে দিই, বাইরের দিকে একটু বর্ধিত করে দিলাম, কেন দিলাম তুমি একটু পরে বুঝবা। এই যে ব্যাসার্ধ ভেক্টর আর, এবার এর উপর বল আছে কিনা? আছে, বল আছে। এই যে সূর্য একে টানতেছে মহাকর্ষ বলে, এর ভর ধরো এম, সূর্যের ভর ধরো বড় হাতের এম, তাহলে মহাকর্ষ বল। তাহলে এর উপর সূর্যের মহাকর্ষ বল, সেই মহাকর্ষ বল এই ডিরেকশনে, মহাকর্ষ বলটা এই ডিরেকশনে, এটা হচ্ছে মহাকর্ষ বল এফ জি আর কি, বা এফ। তাহলে এই যে বল কিন্তু প্রযুক্ত হয়েছে, আর এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর আর। এই আর এবং এফ এর এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি না? বলো 180 ডিগ্রি না? তাহলে সূর্য গ্রহটাকে তার দিকে মহাকর্ষ বলে টানতেছে, আর ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে এটা ব্যাসার্ধ ভেক্টর। এই ব্যাসার্ধ ভেক্টর এবং এফ এদের ডিরেকশন পরস্পরের বিপরীতে, মানে 180 ডিগ্রি। তো সেই পরস্পর বিপরীতে বোঝার জন্য আমরা কি করছি, ব্যাসার্ধ ভেক্টরটাকে, ব্যাসার্ধ ভেক্টর কিন্তু ভাই এখানে না, এখানে আমি বর্ধিত করছি, এই কারণে ডট ডট দিছি। কিন্তু কেন বর্ধিত করছি? কোনটা বোঝানোর জন্য। ব্যাসার্ধ ভেক্টর কিন্তু ভাই এতটুকু, এটাই কিন্তু ব্যাসার্ধ ভেক্টর, এটারে বাইরে বর্ধিত করে নিয়ে গেছি কোনটা বোঝানোর জন্য। তাহলে ব্যাসার্ধ ভেক্টর আর এবং এফ এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আমরা যদি অর্থাৎ এখানে প্রযুক্ত টর্কের মানটা হিসাব করি, আর এর মান, এফ এর মান ধরো বসাইলাম সাইন থেটা 180 ডিগ্রি। ভাই সাইন 180 ডিগ্রি কত? 0। এবং মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু এটা, তুমি যদি এই পয়েন্টটা চিন্তা করো যে ভাই ধরেন যখন এখানে আছে, হ্যাঁ এখানে থাকলো, তখন ব্যাসার্ধ ভেক্টরের মানটা কম, ব্যাসার্ধ ভেক্টর হচ্ছে তখন এতটুকু। এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, বর্ধিত করে বাইরে নিয়ে গেলাম, এই যে বাইরে নিয়ে গেলাম ব্যাসার্ধ ভেক্টর আর। বল এফ সূর্যের দিকে, সূর্য তাকে টানতেছে, মহাকর্ষ বল। এর উপর সূর্যের, অনেকে বলতে ভাই এটাও তো সূর্যকে টানতেছে, আরে ভাই টানতেছে তো, তাহলে ভাই বলের ডিরেকশন এটা হলো না কেন? আরে এটা কার উপর? এটা তো সূর্যের উপর। আমার কথা হচ্ছে এই বস্তুর উপর বলের ডিরেকশন, সূর্য গ্রহটাকে তার দিকে টানতেছে, তাহলে গ্রহের উপর বলের ডিরেকশন হচ্ছে এটা হচ্ছে গ্রহের উপর বলের ডিরেকশন। আর এফ এর মধ্যবর্তী কোণ দেখো তো কত? 180 ডিগ্রি। তাহলে প্রযুক্ত টর্ক কত হচ্ছে? প্রযুক্ত টর্ক হচ্ছে 0। বাহ্যিক টর্ক যদি প্রযুক্ত না হয় তাহলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকে। কি সংরক্ষণশীল থাকে? কৌণিক ভরবেগ। আমরা কোথায় পড়ছি এটা? 4র্থ অধ্যায়। বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে, টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকে। কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকে। এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। ঠিক আছে, দেখো কেমনে। বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকে। আচ্ছা, এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি না? রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমান। তাহলে এফ ইকুয়াল টু ডিপি ডিটি যদি হয়, এফ এর জায়গা দখল করবে টাউ, আর পি এর জায়গা দখল করবে কৌণিক ভরবেগ এল, তাহলে টাউ ইকুয়াল টু হবে ডিএল বাই ডিটি। বোঝা গেছে? কৌণিক গতির সূত্রগুলো অনেকের মনে থাকে না, ভাই মনে রাখার দরকার নাই। যেখানে এস সেখানে হবে থেটা, যেখানে এ সেখানে হবে আলফা, যেখানে ভি সেখানে হবে ওমেগা, যেখানে এম সেখানে হবে জড়তার ভ্রামক আই, যেখানে এফ সেখানে হবে টর্ক, যেখানে রৈখিক ভরবেগ পি সেখানে হবে এল। তাহলে এফ ইকুয়াল টু যদি এম এর সূত্র হয়, তাহলে এফ এর জায়গা টাউ, এম এর জায়গা আই, এর জায়গা আলফা, সূত্র তুমি বানাই নিতে পারবা। পি ইকুয়াল টু যদি ভর আর বেগের গুণফল এম ভি হয়, তাহলে পি এর জায়গা এল, এম এর জায়গা আই, ভি এর জায়গা ওমেগা। বুঝতে পারছো? সূত্র বানাই নিতে পারবা। তো ঠিক তেমনি ভাবে এফ ইকুয়াল টু ডিপি ডিটি হলে তাহলে টাউ ইকুয়াল টু কি হবে? টাউ ইকুয়াল টু হবে ডিএল ডিটি। এই যে টাউ ইকুয়াল টু হবে ডিএল বাই ডিটি। এবার তুমি নিজেই দেখো না, বাহ্যিক টর্ক প্রযুক্ত হয় না, টর্ক 0। এই যে টর্ক 0, তাহলে টর্কের মানটা যদি 0 হয়, টর্ক যদি
শূন্য হয় তাহলে ডি ডিটি অফ এল 0। কোনো কিছুর এল এর ডিফারেন্সিয়েশন শূন্য। এই কার ডিফারেন্সিয়েশন শূন্য হয়? কাকে ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়? মাথা চুলকায় বলো। যে কনস্ট্যান্ট তাকে ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়। বুঝতে পারছো? তার মানে এল কি? এল ধ্রুবক, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। কৌণিক ভরবেগ আগেও যা পরেও তাই, অর্থাৎ এখানেও কৌণিক ভরবেগ যা এখানেও তাই, এখানে কৌণিক ভরবেগ যা এখানেও তাই, এখানে কৌণিক ভরবেগ যা এখানেও তাই, অর্থাৎ কৌণিক ভরবেগ সবসময় একই থাকবে। কৌণিক ভরবেগ সংরক্ষণশীল থাকবে। তাহলে বাহ্যিক টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ এল সংরক্ষণশীল, এল থাকবে কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট। বা এভাবেও দেখো, এটাও বলা যায় যে টাউ ইকুয়াল টু ডিএল বাই ডিটি। তো টাউ যদি 0 হয়, 0 ডিএল বাই ডিটি, তাহলে অতএব ডিএল, ডিএল মানে পরিবর্তন, পরিবর্তনই শূন্য। তাহলে পরিবর্তন শূন্য মানে এল ইনিশিয়াল এল ফাইনাল, এটা সমান থাকবে। কৌণিক ভরবেগটা সংরক্ষণশীল হবে, দ্যাট মিন্স এল কনস্ট্যান্ট থাকবে। এল কনস্ট্যান্ট, এটার প্রমাণ কি পাইলা? বলো হ্যাঁ কি না। এল যে কনস্ট্যান্ট, যখন সূর্যের চারপাশে গ্রহ আবর্তিত হচ্ছে তখন এল যে কনস্ট্যান্ট, কৌণিক ভরবেগ যে কনস্ট্যান্ট, অর্থাৎ এই পয়েন্টে কৌণিক ভরবেগ যা এই পয়েন্টে কৌণিক ভরবেগ যে তাই, এটার প্রমাণ কি পাইলো? ধরো এটা এল ইনিশিয়াল, এটা এল ফাইনাল, অথবা L1 L2। কে কল দিচ্ছে? সঞ্জয় দা কেন কল দিচ্ছে? তাহলে এল ইনিশিয়াল এবং এল ফাইনাল এই দুইটা একই থাকবে, একই থাকবে। ঠিক আছে, এল ইনিশিয়াল এল ফাইনাল একই থাকবে, এল থাকবে কনস্ট্যান্ট। এবার আসো, এল কনস্ট্যান্ট আমরা বুঝলাম। আমরা কি প্রমাণ করতে চাই? আমরা এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট এল ডিভাইডেড বাই 2m এটা প্রমাণ করতে চাই। এল কনস্ট্যান্ট প্রমাণ হয়ে গেছে। এবার 2m এটা ইকুয়াল টু এটা হয় কিনা সেটা দেখবো। আর 2m, m তো কনস্ট্যান্ট, ভর তো কনস্ট্যান্ট। তাহলে তখন আমরা বুঝবো, ও আচ্ছা, কোনো একটা গ্রহের জন্য তাহলে তো এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট। এটাই তো বলছি, একক সময়ে উৎপন্ন ক্ষেত্রফল ধ্রুবক থাকবে। ঠিক আছে, তাহলে দেখি এটা হয় কিনা। তাহলে এবার চিত্রটা আর একটু আঁকি, আর একবার একটু চিত্রটা আঁকি ছোট্ট করে। এই যে এটা হচ্ছে সূর্য। মনে করো গ্রহ এখান থেকে গ্রহটা এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল তৈরি করবে, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল, ডিএ ক্ষেত্রফল, ডিটি সমান এই যে এতটুকু ক্ষেত্রফল। দেখো খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল, এই যে এতটুকু, এতটুকু ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফলটা, এটা ডিটি সময়, এই যে ডিটি সময় এখান থেকে এখানে গেছে, ডিটি সময়। তাহলে ডিটি সময় উৎপন্ন এই ক্ষেত্রফলটা ডিএ। তা আমরা কি দেখাবো? আমরা দেখাবো ডিএ বাই ডিটি কনস্ট্যান্ট। এটা আমরা দেখাইতে চাই, আমরা দেখাইতে চাই ডিএ বাই ডিটি এটা ধ্রুবক, এটা আমরা দেখাইতে চাই। আচ্ছা, এই অংশটুকুকে কেটে কেটে আমরা একটু যদি বাইরে তুলে নিয়ে আসি, দেখো তো এই অংশটুকুটা দেখতে এরকম, খুবই ক্ষুদ্র একটা ক্ষেত্রফল দেখতে এরকম। একটু বাইরে তুলে নিয়ে আসলাম, আর বাইরে তুলে নিয়ে একটু জুম করে আঁকলাম। ধরো একটু, ধরো জুম করে, তাও বেশি জুম আমরা করি নাই আসলে, একটু জুম করে আঁকলাম। তাহলে দেখো তো ক্ষেত্রটা দেখতে এরকম না? এরকম একটা অংশ দেখতে না? এই যে এটা হচ্ছে সেন্টার, এটা ছিল সেন্টার, এই ক্ষুদ্র ক্ষেত্রফলটুকু ডিএ। এবার একটু দেখো, মজার ব্যাপার হচ্ছে কি, এইটাকে দেখতে একটা ত্রিভুজের মতো। দেখো একটা বাহু, দুইটা বাহু, আর এই যে একটা বাহু। কথা হচ্ছে ভাই এটা তো বাহু না, এটা তো উপবৃত্তের এই অংশটা। হ্যাঁ এটা বাহু না, ঠিক আছে, কিন্তু খুবই ক্ষুদ্র যদি চিন্তা করি, খুবই ক্ষুদ্র একটা অংশ যদি কেটে নিই, তাহলে তো একটা সরল রেখাই। বলো তো বুঝছো কিনা আমার কথার মানে? যদি খুবই ক্ষুদ্র একটা অংশ কেটে নিয়ে চিন্তা করি, তাহলে সেটা কি একটা সরল রেখার মতোই অংশ। তো তাহলে এটা কি একটা ত্রিভুজ চিন্তা করলে এটা কি ভুল হবে? খুব বেশি অন্যায় হবে যদি এটাকে আমরা একটা ত্রিভুজ ভাবি? তো ত্রিভুজ ভেবে এর ক্ষেত্রফলটা আমরা বের করব। তো যখন ধরো এই পয়েন্টে ছিল, ধরো যখন এই পয়েন্টে ছিল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগবে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এর এই পয়েন্ট থেকে এখানে এই যে উচ্চতাটা টানলাম, লম্ব টানলাম, এর এই পয়েন্ট থেকে এখানে লম্বটা টানলাম,
একটু এভাবে ঘুরাই নি, এই যে এভাবে ঘুরাই নিলাম, নিয়ে এটা হচ্ছে লম্ব, এই যে লম্ব টানলাম, এই যে ত্রিভুজ 3 বাহু, এর উপর এই যে লম্ব টানলাম, এইটুকু লম্ব, এই যে লম্বটা, এই লম্বটা হচ্ছে এইচ, নাম দিলাম এটা এইচ, ঠিক আছে, এটার নাম দিলাম এইচ। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে এটা হচ্ছে এইচ। এই যে এটা হচ্ছে এইচ। ওকে, এবার একটা জিনিস দেখো খেয়াল করে, এই যে এখান থেকে এখানে গেছে গ্রহটা ভি বেগে, এখান থেকে এখানে গেছে ধরো ভি বেগে, এই যে ভি বেগে। এমন কথা হচ্ছে ভাই ভি বেগটা কি কনস্ট্যান্ট? ভি বেগটা অবশ্যই কনস্ট্যান্ট না, ভিটা চেঞ্জ হবে, কনস্ট্যান্ট না। কিন্তু খুবই ক্ষুদ্র ডিটি সময়ের জন্য, খুবই ক্ষুদ্র ডিটি সময়ের জন্য বেগটাকে মোটামুটি কনস্ট্যান্ট চিন্তা করা যায়। তাহলে বেগটাকে যদি কনস্ট্যান্ট আমরা চিন্তা করি, তাহলে এই যে দূরত্বটুকু, এই যে দূরত্বটুকু এস ইকুয়াল টু ভিটি এর মতো, এই যে দূরত্বটুকু ধরো এস, তাহলে এস ইকুয়াল টু কি হবে? ভি ডিটি, এস ইকুয়াল টু ভি ডিটি। কি বুঝছো ভাই? আপনাকে দেখা যাচ্ছে না? এই যে আমাকে দেখো, এটা কি বোঝা গেছে? ভাই বেগ তো সমান না, ডিটি সময়ে এতটুকু পথ অতিক্রম করছে গ্রহটা, ঘুরে এইভাবে ঘুরতেছে, তো ডিটি খুবই ক্ষুদ্র সময় এখান থেকে এতটুকু পথ অতিক্রম করছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এই যে বৃত্তচাপের এতটুকু অংশ, এস, এস ইকুয়াল টু ভিটি। এখন অনেক বলতো ভাই ভি তো সমান না, ভি দেখো ডিটি খুবই ক্ষুদ্র সময়, তাহলে এই খুবই ক্ষুদ্র সময়ের জন্য বেগটাকে আমি যদি মোটামুটি কনস্ট্যান্ট চিন্তা করি, কোনো সমস্যা নেই। তাহলে এস ইকুয়াল টু ভিটি আমরা পাইলাম, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু হচ্ছে আমাদের এস, এই দূরত্বটুকু এস, আর এই এস ইকুয়াল টু ভি ডিটি। ওকে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগবে, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 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 হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ভূমি, তাহলে এটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের আর, এটাকে আমরা বললাম আর, এই যে এইটুকু কক্ষপথের ব্যাসার্ধ, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে আর। যেটা হচ্ছে আর। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা, এই যে ব্যাসার্ধ ভেক্টরের সাথে, এই যে ব্যাসার্ধ ভেক্টর আর, তার সাথে এই যে বাইরে এই যে উৎপন্ন কোণটা, এই উৎপন্ন কোণটা থিটা। তাহলে এই উৎপন্ন কোণটা যদি থিটা হয়, তাহলে ভিতরের এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলতে পারি 180 মাইনাস থিটা। এই যে এই কোণটা থিটা, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে ত্রিভুজটা দেখো, এখানে একটা ছোট্ট ত্রিভুজ হয়েছে, এই যে ত্রিভুজ, এই যে এটা 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 মিলে একটা ত্রিভুজ হয়েছে। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার জন্য আমি যদি বলি, দেখো এই যে ত্রিভুজটুকু আর কি, এটা হচ্ছে ভিডিটি, এস ইকুয়াল টু ভিডিটি, এই কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা, আর এই উচ্চতাটা হচ্ছে এইচ, এই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে এই কোণের, এই যে কোণটা, এই কোণের সাইন 180 মাইনাস থিটা। সাগরে লবণ আছে, লবণ হচ্ছে এইচ, আর আছে অতিভুজ হচ্ছে এস, এস মানে ভিডিটি। সাইন 180 মাইনাস থিটা মানে সাইন থিটা। বলো এটা কি ভেঙে দেখাইতে হবে? এই যে 180 মাইনাস থিটা, এই কোয়াড্রেন্টে সাইন প্লাস, আর 180-র জন্য চেঞ্জ হবে না, তাহলে সাইন থিটা হবে এইচ ডিভাইডেড বাই ভি ডিটি। তাহলে অতএব এইচ ইকুয়াল টু ভি ডিটি সাইন থিটা। এগুলো হচ্ছে সাইড ক্যালকুলেশন। এবার আমাদের এই যে মূল ক্যালকুলেশন এখানে আসি। ডিএ ক্ষুদ্র ক্ষেত্রফল, এই যে এর ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএ উপরে বসাবো, তাহলে ডিএ হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ। এটা কি সবাই বুঝছো? বলো, হাত তোলো, সবাই বুঝছো কিনা? এই যে ত্রিভুজটুকু, এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল, এটা একটা ত্রিভুজ অংশ, এটা একটা ডিএ খুবই ক্ষুদ্র ক্ষেত্রফল, ডিএ খুবই ক্ষুদ্র ক্ষেত্রফল, ডিটি খুবই ক্ষুদ্র সময় এখান থেকে এখানে গেছে, তাহলে এটা একটা ত্রিভুজের মতো অংশ, এই যে ত্রিভুজের মতো অংশ, যার হাফ ইন্টু ভূমি আর উচ্চতা এইচ। তাহলে আমরা সেটাই বসালাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? ওকে, এবার ডিভাইডেড বাই নিচে কি, নিচে হচ্ছে সময় ডিটি। দেখো হাফ ইন্টু ভূমি আর,
উচ্চতা আসো এইচ, এই যে এইচ ইকুয়াল টু কত সেটাই আমরা এতক্ষণ ধরে বের করছি। এইচ ইকুয়াল টু কত সেটাই আমরা এতক্ষণ ধরে বের করছি, যে এইচ ইকুয়াল টু কত। তাহলে এইচ ইকুয়াল টু কত, এই কোণটা যদি থেটা হয় তাহলে এই যে ভিতরের কোণটা এটা 180 মাইনাস থেটা, এই যে এই কোণটা 180 মাইনাস থেটা, আর এটা হচ্ছে এই যে বৃত্তচাপের অংশ যেটা এস ইকুয়াল টু ভিডিটি, এস ইকুয়াল টু ভিডিটি সেটা আমরা বসালাম। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এই যে ছোট্ট ত্রিভুজটা, এই যে ছোট্ট ত্রিভুজটা, এই ছোট্ট ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ ভিডিটি দ্যাট ইজ এস, এটা হচ্ছে লম্ব এইচ। তাহলে এই কোণের সাইন নিলাম, সাইন 180 মাইনাস থেটা, এটা সমান সমান সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ লিখলাম, দেন এইচ সমান সমান কত বের করলাম। তাহলে ভি ডিটি সাইন থেটা, সেটাই বসাচ্ছি, ভি ডিটি সাইন থেটা ডিভাইডেড বাই ডিটি। এই যে দেখো ডিটি আর ডিটি কাটাকাটি, দেখছো? তাহলে ডিটি আর ডিটি কাটাকাটি করলে উপরে কি থাকলো, উপরে থাকলো আর ভি সাইন থেটা, আর নিচে থাকলো 2। এবার আমি উভয় পক্ষে, উপরে এবং নিচে উভয় পক্ষে আমরা এম গুণ করে পাই, আমি উভয় পক্ষে এম গুণ করে দিলাম, আমার ইচ্ছা এম গুণ করলাম, কেন আমার ইচ্ছা। তাহলে উপরে দেখো এম ভি আর সাইন থেটা, উপরে এম ভি আর সাইন থেটা, এই যে এম ভি আর সাইন থেটা, আর নিচে নিচে 2m। এইবার দেখো তো হয়েছে কিনা আসলে ঘটনা, উপরে এম ভি আর সাইন থেটা, এম ভি ভর আর বেগের গুণফলকে, ভর আর বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে এটা তো পি, এই যে এম ভি মানে তো পি, তাহলে এম ভি মানে পি আর পি ভরবেগ, ভরবেগ, তাহলে ভরবেগ এম আর ভি এর গুণফল, তাহলে পি আর বা আর পি সাইন থেটা, আর পি সাইন থেটা, আর পি সাইন থেটা ডিভাইডেড বাই নিচে 2m। এবার বলো আর পি সাইন থেটা মানে কি, কৌণিক ভরবেগ এল এর সূত্র না, এল ইকুয়াল টু আর ক্রস পি, ভেক্টর ফরম্যাটের সূত্র। আর যদি মানের কথা বলি তাহলে আর পি সাইন থেটা বা পি আর সাইন থেটা, যদি মানের কথা বলি কৌণিক ভরবেগের মান। এই ভিডিও দেখতে পাচ্ছ, দেখো তো ভিডিও কেটে গেল নাকি, কি ব্যাপার, কি ব্যাপার এটা? সবাই বলছে আমরা কোনো দোষ নাই ভাই, 3h হবে না, কি বলছি তোমরা? এই দেখো তো ভিডিও কেটে গেছে কিনা, কই তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, শুধু একজন দেখতেছি, কি ব্যাপার? could not connect to the servers। কি ব্যাপার? নাই দাদা নাই, ওয়েব অ্যাপে নাই। আচ্ছা ওয়েব অ্যাপে কি হলো হঠাৎ করে?
আচ্ছা, ফেসবুকে যারা আছে তারা একটু কমেন্ট করো তো যে ঠিকঠাক আছে কিনা। হঠাৎ করে ওয়েব অ্যাপে লাইভ কেটে গেল কেন আমি বুঝলাম না। হঠাৎ করে ওয়েব অ্যাপে লাইভ কেটে গেছে। ফেসবুকে মাঝে মাঝে ইন্টারনেটে একটু সমস্যা দিচ্ছে ভাই। এত সৌভাগ্য করে কমেন্ট দেখেন না, নিজে নিজে এসে কমেন্ট করছেন ভাই। আচ্ছা ওকে। আচ্ছা, ওয়েব অ্যাপে ফেসবুকে ঠিক আছে, ওয়েব অ্যাপে কোনো কারণে হয়তো লাইভ কেটে গেছে এবং আমি এখন ঢুকতেও পারতেছি না, আর ওয়েব অ্যাপে কোনোভাবে ক্লাস শুরু করতেও পারতেছি না। কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো। আপনি ওয়েব অ্যাপেই নাই না, আমি ওয়েব অ্যাপ থেকে বের হলাম, বের হয়ে আবার ঢোকার চেষ্টা করতেছি কিন্তু আর তো দেখা যাচ্ছে না। এই যে জয়েন দিচ্ছি কিন্তু তো হচ্ছে না। এবার আসছে 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 আসছে, দেখো তো ওই ব্যাপে আসছে কিনা। এই যারা ওই ব্যাপে আসছো তারা একটু কমেন্ট করো। ওই ব্যাপে এই যে আসছে, ওই ব্যাপে ফিরে আসছি। ওকে ওকে ওকে, এই যে ওই ব্যাপে ফিরে আসছি। হঠাৎ করে ওই ব্যাপ থেকে নাই হয়ে গেছিলাম। আজ কমেন্ট করবো না। আচ্ছা কমেন্ট করো, মাইক মিউট করেন। ওকে, এখন সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা যাই হোক, মাঝে ওয়েব অ্যাপ থেকে নাই হয়ে গেছিলাম, এখন সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আরেকবার একটু ছোট্ট করে বলি। সূর্যের চারপাশে গ্রহগুলো আবর্তন করতেছে এইভাবে উপবৃত্তের কক্ষপথে। তা আমরা চাই একক সময় উৎপন্ন ক্ষেত্রফল এটা কি কনস্ট্যান্ট, এটা চেক করতে। তাহলে ডিটি সময় উৎপন্ন খুবই ক্ষুদ্র ক্ষেত্রফল ধরো ডি এ। তাহলে ডিটি সময় ধরো এখান থেকে এখানে গেছে, তাহলে এখান থেকে এখানে অতিক্রান্ত দূরত্ব কত, এস। এস ইকুয়াল টু ভি ডিটি। ডিটি সময় অতিক্রান্ত বৃত্তচাপের অংশ বা উপবৃত্তাকার পথের অংশ, এস ইকুয়াল টু ভি ডিটি। এবার এটা একটা ত্রিভুজ মতো অংশ, সেই ত্রিভুজটা এখানে আলাদা করে আঁকলাম। এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি এটুকু আর, আর উচ্চতা এটা হচ্ছে এইচ। এবার এইচ এর মানটা কিভাবে বের করলাম, এই যে এইচ ইকুয়াল টু ভি ডিটি সাইন থেটা। এই ভি ডিটি সাইন থেটা নিয়ে বসলাম, ডিটি ডিটি কাটাকাটি গেল। তাহলে উপরে থাকলো আর ভি সাইন থেটা, নিচে টু, উপরেও এম গুণ করলাম নিচেও এম গুণ করলাম। তাহলে নিচে টু এম, উপরে দেখো এম আর ভি এই দুইটা গুণ করলে এম ভি হচ্ছে ভরবেগ পি, পি ইকুয়াল টু এম ভি। কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ক্রস পি, এগুলো আমরা জানি চতুর্থ অধ্যায় শিখে আসা। এবার এল ইকুয়াল টু আর পি সাইন থেটা। তাহলে দেখো উপরে এ যেটা কার মান, এটা তো কৌণিক ভরবেগের মান, এটা তো এল, এটা তো আর পি সাইন থেটা। তাহলে উপরে এটা আর পি সাইন থেটা, উপরে এটা আর পি সাইন থেটা এল, আর নিচে এটা টু এম। তাহলে এল কি ধ্রুবক না, এল ধ্রুবক কই পাইছি, এই যে এল কনস্ট্যান্ট। এবার বলো এই গ্রহের ভর যদি এম হয় তাহলে এমটা ধ্রুবক না, তাহলে এল ডিভাইডেড বাই টু এম, এল ডিভাইডেড বাই টু এম। তাহলে এল এবং টু এম এদের যে রেশিওটা, সেই রেশিওটা কি হবে, রেশিওটা হবে ধ্রুবক, রেশিওটা হবে ধ্রুবক। তাহলে অতএব ডিএ বাই ডিটি ইকুয়াল টু এল ডিভাইডেড বাই টু এম। আমাদের বোর্ড বইয়ে কেপলারের সূত্রের এই প্রমাণটা তোমার নাই, কিন্তু বোর্ড বইয়ে নাই, কিন্তু একটু শিখে রাখো, সহজ তো। কেপলারের সূত্র দ্বিতীয় সূত্র, যে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করবে, তো সেটা করছে, সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করছে। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার আসো এইখান থেকে আরো কিছু ম্যাথমেটিক্যাল হিসাব আমরা বেগ বের করতে চাই। সূর্যের চারপাশে যখন গ্রহগুলো আবর্তিত হচ্ছে তখন গ্রহের বিভিন্ন বিন্দুতে বেগের হিসাব নিকাশ চাই, এবং এটা খুবই মজার হিসাব। সূর্যের চারপাশে যখন গ্রহগুলো আবর্তিত হচ্ছে তখন কিন্তু সব জায়গাতে বেগ সমান নয়, সব জায়গায় বেগ সমান নয়। যখন অনুসুর পয়েন্টে আছে, এই যে এটা অনুসুর আর এটা অপসুর, যখন অনুসুর পয়েন্টে আছে তখন এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত ছিল আমরা কিন্তু হিসাব করে রাখছিলাম। অনুসুর পয়েন্টের দূরত্বটা দেখো হিসাব করে রাখছিলাম, কিন্তু অনুসুর পয়েন্টের দূরত্বটা হচ্ছে এ ওয়ান মাইনাস ই, আর অপসুর পয়েন্টের দূরত্বটা এ ওয়ান প্লাস ই। তাহলে এই দূরত্বটা এ ওয়ান মাইনাস ই, আর এই দূরত্বটা এ ওয়ান প্লাস ই। এই দূরত্বটাকে ধরো আমরা বললাম আর ওয়ান, এই দূরত্বটা আর টু। তাহলে বলো তো সূর্যের চারপাশে যখন গ্রহ আবর্তিত হয় আবর্তনের স্পিডটা কেমন হবে? সমান সময় সমান ক্ষেত্রফল তৈরি করতে হবে না? তোমার আমি বলছি এই সমান সময় সমান ক্ষেত্রফল তৈরি করবা, তাহলে তুমি কি করবা, এখানে ধীরে ধীরে যাবা, এখানে স্লো, কেন স্লো গেলে বিশাল ক্ষেত্রফল তৈরি হবে। কিন্তু যদি এই স্পিডে এখানে আসো তাহলে কিন্তু সমান সময় সমান ক্ষেত্রফল তৈরি হবে না। এখানে যদি তুমি ওই একই স্পিডে একই দূরত্ব অতিক্রম করো তাহলে কিন্তু ক্ষেত্রফল এইটুকু হবে, যা আগের সমান হবে না।
তাহলে সমান সময়ে সমান ক্ষেত্রফল তৈরি করতে গেলে এখানে ধীরে, এখানে দ্রুত, এখানে ধীরে, এখানে দ্রুত। তাহলে স্পিডটা কেমন হবে একটু খেয়াল করো। স্পিডটা হবে এরকম, স্লো সাই করে, দ্রুত এখানে সাই করে চলে আসবা, আবার স্লো সাই, স্লো সাই করে চলে আসবা। তাহলে এই জায়গায় এসে সাই 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 করে দৌড় দিবা, আর এই জায়গায় গিয়ে স্লো। বুঝতে পারছো? এই জায়গায় গতিটা বেশি, এই জায়গায় গতিটা কম। তাহলে আমি যদি রৈখিক বেগের ব্যাপারটা বলি যে এই জায়গায় রৈখিক বেগ কেমন আর এই জায়গায় রৈখিক বেগ কেমন। রৈখিক বেগ কোন বরাবর হয়? স্পর্শক বরাবর। তাহলে এখানে দূরত্বটা বেশি, বেগটা কম, বেগ কম, এই যে ছোট্ট করে রাখলাম v1। এখানে দূরত্বটা কম, বেগ বেশি, বেগটা বেশি, বড় করে রাখলাম v2। বুঝতে পারছো? এই বেগ v1 এবং এই বেগ v2, এটাই আমরা চাইতেছি। তুমি বলো কোন জায়গায় কৌণিক ভরবেগ বেশি? এই জায়গায় ধরো L1, এই জায়গায় কৌণিক ভরবেগ L2। এল কোথায় বেশি? কৌণিক ভরবেগ এল কোথায় বেশি? এল কোথায় বেশি বলো? এল হচ্ছে সেম, কৌণিক ভরবেগ সংরক্ষণশীল। তাহলে L1 ইকুয়াল টু L2 কৌণিক ভরবেগ সংরক্ষণশীল। এল ইকুয়াল টু কি? আই ওমেগা, I1 ওমেগা 1, I2 ওমেগা 2। একজন কমেন্ট করছে ভাই ওমেগা কি সেম? না, ওমেগা সেম না, ওমেগা আলাদা। I1 ওমেগা 1, I2 ওমেগা 2। কৌণিক ভরবেগ সংরক্ষণশীল হইতে গেলে জড়তার ভ্রামক যেখানে কমে যাবে কৌণিক ভরবেগ, কৌণিক বেগ সেখানে বেড়ে যাবে। জড়তার ভ্রামক যেখানে বেড়ে যাবে কৌণিক ভরবেগ, কৌণিক বেগটা সেখানে কমে যাবে। কৌণিক ভরবেগকে সংরক্ষণশীল রাখতে গেলে, তাই না? ধরো এটা 2, এটা 6, গুণফল কত? 12। 2 বেড়ে 3 হবে, 6 কমে 4 হবে, না হলে গুণফল একই থাকতে পারবে? তাহলে ওমেগা কিন্তু সেম না, ওমেগা কিন্তু আলাদা। এবার দেখো ওমেগা কেন আলাদা তাও তুমি বুঝবা। আই হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের সূত্র কি? আই ইকুয়াল টু জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের সূত্র কি? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার। অনেক ভাই এটা তো বিন্দু ভরের জন্য, আরে বিন্দু ভরই তো, এটার ভর এম, এটা তো একটা বিন্দু ভরই। এখানে যদি অক্ষ হয়, অক্ষ থেকে কত দূরে চিন্তা করো তো। তো তার তুলনায় এটা যদি অক্ষ চিন্তা করি, তাহলে এই পয়েন্টের এই দূরত্বটা R1, তার জন্য এটা তো একটা বিন্দু ভর। তাহলে I1 হবে এম R1 স্কোয়ার, আর I2 হবে এম R2 স্কোয়ার। ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ওমেগা 1 হবে V1 বাই R1, ওমেগা 2 হবে V2 বাই R2। এম এম বাদ, আর স্কোয়ার R1 স্কোয়ার R1, তাহলে একটা R1, তাহলে V1 R1, R2 স্কোয়ার R2, তাহলে V2 R2, এই যে সমান থাকবে। V1 R1 হবে V2 R2 এর সমান। V1 R1 V2 R2, তার মানে কি? V এবং R এর গুণফল ধ্রুবক। তাহলে V এর সাথে R এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। দেখো তাই হয়েছে, যেখানে R বেশি সেখানে V কম, যেখানে R কম সেখানে ভিটা বেশি। V এবং R পরস্পরের সাথে ব্যস্তানুপাতিক হয়েছে। কি কথা কি বুঝতে পারছো ভাইয়া? এফসি কি কনস্ট্যান্ট? না, এফসি এক এক জায়গায় এক এক রকম, এফসি কনস্ট্যান্ট না, এফসি এক এক জায়গায় এক এক রকম। থার্ড লাইন বুঝি নাই, 1 2 3, থার্ড লাইন জড়তার ভ্রামকের মান বসাইছি, আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, আর ভি ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর বসাইছি। বুঝছো? থার্ড লাইন জড়তার ভ্রামকের সূত্র আই ইকুয়াল টু এম আর স্কোয়ার না। এখন এখন তুমি বলতে পারো ভাই এটা তো বিন্দু ভর, যারা বিন্দু ভরই তো। এটা যদি অক্ষ হয়, অক্ষ থেকে এত দূরে একটা বস্তু, তো সেটা বিন্দু ভর না? তো বিন্দু ভরে জড়তার ভ্রামকের সূত্র কি? এম আর স্কোয়ার। তাহলে আমরা এই যে এই সূত্রটা লিখলাম। তাহলে আমরা দেখো এখান থেকে এই যে V1 R1 ইকুয়াল টু V2 R2, এটা যদি লিখি তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি V1 R1 মানে এটা, R1 মানে A 1 প্লাস E, V2 R2 মানে, R2 মানে A 1 মাইনাস E। ভাই A আর A কাটাকাটি, তাহলে অতএব V1 বাই V2 এটা ইকুয়াল টু, এই যে V1 বাই V2 এটা ইকুয়াল টু 1 মাইনাস E 1 প্লাস E। ঠিক আছে, এটা হচ্ছে V1 V2 এর অনুপাত। ঠিক আছে, তো এটাও চাইলে তুমি মুখস্থ করতে পারো, বাট এটা আমাদের আর কি ফিজিক্স পড়তে এটা লাগে না, আমাদের এইটুকু হইলেই হয়ে যায়। আমাদের এমসিকিউ আসে, এটা দিয়ে উত্তর দিলেই হয়ে যায়। এই V1 আর V2 এর যে রেশিওটা কি হবে, সেই রেশিওটা এই যে ফিক্সড মান, এটা এই যে রেশিওটা হবে V1 V2 এর রেশিওটা হবে এটা। এইবার একটা জিনিস চিন্তা করো, শক্তি তো সংরক্ষণশীল, তাই না? তাহলে শক্তি সংরক্ষণশীল, এই লাইনটা আমরা একটু লিখতে চাই যে শক্তি সংরক্ষণশীল, শক্তি সংরক্ষণশীল, শক্তি সংরক্ষণশীল। তাহলে শক্তি সংরক্ষণশীল হলে এই পয়েন্ট আর এই পয়েন্টে শক্তি সংরক্ষণশীল। এনার্জি 1, এনার্জি 2, টোটাল এনার্জি, যান্ত্রিক শক্তি, বিভব শক্তি, গতিশক্তি। সবাই একটু লেখা থামায় বোর্ডে তাকাবে। এবার বলো এই পয়েন্টে গতিশক্তি, গ্রহের গতিশক্তি হাফ এম
v1 স্কয়ার গতিশক্তি, হাফ এম v1 স্কয়ার। বিভব শক্তি, বিভব শক্তি আছে না? অবশ্যই আছে। কার জন্য? সূর্যের জন্য। এই যে এই গ্রহটাকে চিন্তা করবে একটা স্যাটেলাইট, গ্রহটাকে কি চিন্তা করবা? একটা স্যাটেলাইট। আর এই সূর্য হচ্ছে পৃথিবী। তাহলে এই যে সূর্যের ভর বড় হাতের এম, তাহলে এর থেকে এই যে এইখানে এই পয়েন্টে বিভব আগে বলো, বিভব বিভব, তাহলে বিভব হবে মাইনাস জি বড় হাতের এম ডিভাইডেড বাই এখান থেকে এই পয়েন্টের দূরত্ব, দ্যাট ইজ R1। তাহলে এটা বিভব, তার সাথে এর ভর গুণ দিলে পাবো বিভব শক্তি। সেম একইভাবে E2, E2 এই পয়েন্টে বেগ ছিল কত? V2। তাহলে গতিশক্তি হাফ এম V2 স্কয়ার। এবার বিভব শক্তি আছে না? ইয়েস আছে বিভব শক্তি। তাহলে এই ভরের জন্য এই পয়েন্টে বিভব মাইনাস GM R2, বিভব তার সাথে এম গুণ দিলে বিভব শক্তি, শক্তি সংরক্ষণশীল। ওকে, এখন আমরা চাই এই V1 আর V2 বের করতে, V1 আর V2 এর মান বের করতে, মানই বের করে ফেলবো যে এই পয়েন্টে বেগ কত হবে, এই পয়েন্টে বেগ কত হবে, এই মানই বের করে ফেলবো। পারবো কি না? হ্যাঁ পারবো। আসো আমরা হাফ এম, এই যে V1 স্কয়ার আছে না, এই V1 স্কয়ারকে এই যে এখান থেকে নিয়ে যদি মান বসাই, ধরো এখান থেকে আমি যদি বলি V1 কত, V1 হচ্ছে 1 মাইনাস ই 1 প্লাস ই ইন্টু V2। তাহলে V1 স্কয়ার মানে এর স্কয়ার, তাহলে 1 মাইনাস ই স্কয়ার, নিচে 1 প্লাস ই তার স্কয়ার, V2 স্কয়ার। তারপরে মাইনাস মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাই, হাফ এম V2 স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস হাফ এম V2 স্কয়ার নিয়ে আসলাম। এইটারে এই পাশে নিয়ে যাব, তাহলে জি বড় হাতের এম ছোট হাতের এম কমন নিলাম, এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 1/R1 মাইনাস 1/R2। এবার R1 মানে কত? R1 মানে এ 1 প্লাস ই, আর R2 মানে কত? R2 মানে এ 1 মাইনাস ই, এ 1 মাইনাস ই, এই যে লিখলাম। এবার এখান থেকে দেখো V2, আমি কি করছি? V1 কে রিপ্লেস করে ফেলছি। আমার আননোন কোয়ান্টিটি দুটো, V1 আর V2, তাহলে V1 টাকে রিপ্লেস করে ফেলছি V2 এর মাধ্যমে, তাহলে এবার আননোন কোয়ান্টিটি একটা হয়ে গেছে, এই যে V2 স্কয়ার। তাহলে এখান থেকে এবার হাফ এম V2 স্কয়ার কমন নিলাম, কমন নিলে কি থাকে? 1 মাইনাস ই স্কয়ার 1 প্লাস ই স্কয়ার মাইনাস 1, জি বড় এম ছোট এম। এবার আসো এখানে হিসাব করি, লসাগু করি। তো লসাগু করলে কি হবে? লসাগু করলে হবে এ 1 প্লাস ই 1 মাইনাস ই, এ নিচে আছে 1 প্লাস ই নিচে আছে, তাহলে উপরে 1 মাইনাস ই, এবার মাইনাস এ নিচে আছে 1 মাইনাস ই নিচে আছে, হবে 1 প্লাস ই। তো যেহেতু মাইনাস আছে তাহলে -1 মাইনাস ই, -1 মাইনাস ই, এই যেটা হবে। এবার এই এম আর এম কাটাকাটি, এম আর এম কাটাকাটি, আমরা কি চাই? আমরা V2 চাই, আমরা V2 চাই। তাহলে এটার হিসাব দেখি তো, V2 স্কয়ার বাই 2, এটা 1 প্লাস ই তার হোল স্কয়ার, আর এটা 1 মাইনাস ই তার হোল স্কয়ার, তাহলে 1 স্কয়ার 1 মাইনাস 2 1 ই মানে 2 ই প্লাস ই স্কয়ার, মাইনাস এটা, তাহলে মাইনাস 1 স্কয়ার প্লাস 2 ই প্লাস ই স্কয়ার, তাহলে 1 স্কয়ার হচ্ছে -1 মাইনাস 2 ই মাইনাস ই স্কয়ার, এই যে ভেঙে দিলাম আর কি, 1 স্কয়ার প্লাস 2 ই প্লাস ই স্কয়ার, তাহলে -1 মাইনাস 2 ই মাইনাস ই স্কয়ার, জিএম 1 1 কাটাকাটি, এখানে থাকলো মাইনাস 2 ই ডিভাইডেড বাই এ 1 প্লাস ই 1 মাইনাস ই স্কয়ার কাটে, 1 1ও কাটে, তাহলে V2 স্কয়ার বাই 2 -4 ই আর নিচে 1 প্লাস ই
নিচে 1 প্লাস ই, এখানে জিএম মাইনাস 2ই, নিচে এ ইন্টু 1 মাইনাস ই। কী হলো জানো, এখানে 1 প্লাস ই হোল স্কোয়ার মানে দুটো, আর এখানে 1 প্লাস ই 1 মাইনাস ই, তাহলে একটা কেটে দিলাম আর কি। তাহলে এখানে স্কোয়ার আর থাকলো না, 1 প্লাস ই থাকলো, আর এখানে জাস্ট 1 মাইনাস ই থাকলো। এবার আমাদের কি করতে হবে, তো জায়গা স্বল্পতা পড়ে গেল, এবার তো জায়গার স্বল্পতা হয়ে গেল। তাহলে এবার এখান থেকে এখানে লিখতেছি, হ্যাঁ, মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও, ইও বাদ দিয়ে দাও, কাটাকাটি। তাহলে কাটাকাটি করে এখানে কি থাকলো, এখানে থাকলো 2, মাইনাস 2 মাইনাস 4 কাটাকাটি করে সেই 2 আর 2ও বাদ, তাহলে কিছুই থাকলো না, 2 আর 2 বাদ, কিছুই থাকলো না। তাহলে v2 স্কোয়ার এটা ইকুয়াল টু থাকলো, v2 স্কোয়ার এটা ইকুয়াল টু থাকলো ওই পাশে gm ডিভাইডেড বাই এ, নিচে 1 মাইনাস ই, আর এই 1 প্লাস ইটাকে উপরে নিয়ে গেলাম, 1 প্লাস ই এটা। তাহলে অতএব v2 ইকুয়াল টু, অতএব v2 ইকুয়াল টু হবে রুট ওভার gm বাই এ 1 প্লাস ই 1 মাইনাস ই, gm বাই এ 1 প্লাস ই 1 মাইনাস ই, দ্যাট ইজ v2। এই যে v2 এর সূত্র। অনুরূপভাবে, আর আমি করব না, অনুরূপভাবে v1টা বের করতে হবে। v1 কেমনে বের করবা, এই যে এখান থেকে v1 বের করবা, এই যে v1, এই যে v2। তাহলে v2 যদি এটা বসাও, এটা নিয়ে যদি এখানে তুমি বসাও, তাহলে 1 মাইনাস ই 1 প্লাস ই কাটাকাটি হয়ে কি হবে, দেখো 1 মাইনাস ই 1 প্লাস ই, তাহলে কাটাকাটি করে 1 প্লাস ই উপরে, নিচে 1 প্লাস ই, কাটাকাটি করে নিচে একটা 1 প্লাস ই হবে, উপরে একটা 1 মাইনাস ই হবে, এবং রুটের মধ্যে, বুঝছো, এটা কি বুঝতে পারছো? তাহলে রুট ওভার জিএম ডিভাইডেড বাই এ, এটা উল্টে যাবে, 1 মাইনাস ই 1 প্লাস ই হবে, উল্টাটা হবে, বুঝতে পারছো, উল্টাটা হবে। v1 ইকুয়াল টু হবে এটা, আর v2 ইকুয়াল টু হবে এটা। তো এই হচ্ছে দুইটা সূত্র। এবার শোনো, এটা লাগবে কি না, এটা হচ্ছে লাগবে না, এটা জাস্ট ধরো তোমরা একটু এক্সট্রা শিখতে চাও, তোমরা তো খুব ভালো স্টুডেন্ট, এই কারণে আমি এটা শিখাইলাম, বাট এটা তোমাদের বোর্ড বইতে নাই, ঠিক আছে, এটা বোর্ড বইতে নাই। যে আমরা এই পয়েন্টে এবং এই পয়েন্টে বেগের মানটা কত হবে, সেই বেগের মানটা আমরা হিসাব করতে চাই, তাহলে বেগের মান এখন হিসাব করবে এই দুইটা সূত্র দিয়ে, বেগের মান হিসাব করবে এই দুইটা সূত্র দিয়ে। এবার এই দুইটা সূত্র একটু মনে রাখার সিস্টেম শিখাই দিই, দুইটা সূত্র একটু মনে রাখার সিস্টেমটা শিখাই দিই। দেখো কত সহজ, মনে রাখা কত সহজ। এই যে এই পয়েন্টে এই বেগটাকে আমরা বলছি v1, আর এই পয়েন্টে এই বেগটাকে আমরা বলছি v2। এটা ধরো r1, এটা r2, এটা a1 প্লাস ই, এটা a1 মাইনাস ই। তাহলে দেখো v1 এবং v2 যখন লিখবা, একটা রুট বসাই দিবা, এই যে একটা রুট দিয়ে gm বাই এ লিখে নিবা। এবার যখন v1 বের করবে, দেখো যখন v1 তখন 1 মাইনাস ই উপরে, আর নিচে হচ্ছে 1 প্লাস ই। যখন v1 বের করতেছো, মানে সহজ হিসাব বলি তোমারে, v1 মানে কি, এটা না, তাহলে এটা কম হবে না বেশি হবে, আর এটা কম হবে না বেশি হবে, বলো তো কোনটা কম হবে কোনটা বেশি হবে, এটা হবে কম, আর এটা হবে বেশি। তাহলে যেহেতু এটা কম, এটা যেহেতু কম, তাহলে 1 মাইনাস ইটা উপরে, 1 প্লাস ইটা নিচে, 1 মাইনাস ইটা, হ্যাঁ, যেহেতু কম v1, 1 প্লাস ই আর 1 মাইনাস ই এর মধ্যে কম কোনটা, ধরো তুমি সূত্র ভুলে গেছো, তুমি বুঝতে পারছো না কোনটা উপরে কোনটা নিচে, মাথার মধ্যে জড়াই যাচ্ছে, তাহলে তুমি এখান থেকেই বলো কোনটা কম কোনটা বেশি। 1 প্লাস ই বেশি, অবশ্যই 1 মাইনাস ই কম, তাহলে যেহেতু v1 এর মানটা কম হবে, তাহলে কম বাই বেশি, v2 এর মানটা বেশি হবে, তাহলে বেশি হলে 1 প্লাস ই ডিভাইডেড বাই 1 মাইনাস ই। এই হচ্ছে আমাদের সূত্র, কি কথা বুঝছো? তাহলে এই হচ্ছে দুইটা সূত্র। তো এই সূত্র দুইটা একটু মাথায় রাখলে রাখতে পারো, বাট তোমাদের শিওর থাকো তোমাদের বোর্ড পরীক্ষায় এগুলো আসবে না। তাহলে আমরা কেপলারের দ্বিতীয় সূত্রের একেবারে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ সব করে ফেলছি, আমাদের বইয়ে এরকম কোনো ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ কিন্তু নাই। ওকে, এইবার আসো তৃতীয় সূত্র, লাস্ট সূত্র, তৃতীয় সূত্রকে বলা হচ্ছে পর্যায়কালের সূত্র। মজার ব্যাপার, তৃতীয় সূত্র আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি, এই সূত্রটা অলরেডি প্রমাণ হয়ে আছে। কিভাবে ভাই এটা প্রমাণ হয়ে আছে? তৃতীয় সূত্র আমাদের কি বলতেছে শোনো, সূর্যের চারপাশে যখন গ্রহগুলো আবর্তিত হচ্ছে, তখন এই গ্রহগুলোর আবর্তনকালের বর্গ
সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘন এর সমানুপাতিক। আবর্তনকালের বর্গ সূর্যের চারপাশে গ্রহগুলোর আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের কে কথা বলে? কথা বলো না, চুপ। সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘন এর সমানুপাতিক। এই যে দেখো, এই গড় দূরত্ব কেন বলা হচ্ছে গড় দূরত্ব? কারণ দূরত্ব তো সব জায়গায় সমান না। দূরত্ব কি সব জায়গায় সমান না? এই কথা বলো না। দূরত্ব সব জায়গায় সমান না। তো দূরত্ব যদি সব জায়গায় সমান না হয়, তো এই কারণে বলা হচ্ছে গড় দূরত্ব। এবার আমি তোমার বুঝাই দিই গড় দূরত্বটা কি। গড় দূরত্বটা হচ্ছে সবচেয়ে কম দূরত্ব যোগ সবচেয়ে বেশি দূরত্ব ডিভাইডেড বাই 2। সবচেয়ে বেশি দূরত্ব r1, সবচেয়ে কম দূরত্ব r2। এটা ছিল a1 প্লাস ই, এটা হচ্ছে a1 মাইনাস ই। তাহলে গড় দূরত্ব যেটা সেই গড় দূরত্বটা হচ্ছে সবচেয়ে বেশি দূরত্ব r1, সবচেয়ে কম দূরত্ব r2 ডিভাইডেড বাই 2। তাহলে সবচেয়ে বেশি দূরত্ব r1 a1 প্লাস ই, সবচেয়ে কম দূরত্ব r2 a1 মাইনাস ই, তাকে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখো a কমন যায়, 1 প্লাস ই প্লাস 1 মাইনাস ই ডিভাইডেড বাই 2 ই কাটাকাটি 1 প্লাস 1 2 বাই 2। তাহলে এই যে গড় দূরত্ব, এই গড় দূরত্বটাই কিন্তু এ। সূর্য থেকে গ্রহের যে গড় দূরত্ব, এই গড় দূরত্বটাই কিন্তু এ। এই গড় দূরত্বটাই কিন্তু এ। ঠিক আছে? এই যে গড় দূরত্ব, ধরো এই গড় দূরত্ব আর দিয়ে প্রকাশ করলাম। তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু এ। তাহলে এবার কি বলা হচ্ছে দেখো, ধরো এইটা হচ্ছে একটা গ্রহ, এটা হচ্ছে সূর্য, এই একটা গ্রহের কক্ষপথ, এই একটা গ্রহের কক্ষপথ, দুটো গ্রহের কক্ষপথ। তাহলে ধরো এই গ্রহের জন্য সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে এর আবর্তনকাল টিও। এই গ্রহটার জন্য সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে এর আবর্তনকাল টি2। সূর্য থেকে এর যে গড় দূরত্বটা এটা r1, এর যে গড় দূরত্বটা, এই গড় দূরত্বটা এটা হচ্ছে r2। তাহলে কি হবে, এই আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব ঘন এর সমানুপাতিক, টি স্কয়ার সমানুপাতিক r কিউব। দ্যাট মিনস অতএব t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার ইকুয়াল টু r1 কিউব ডিভাইডেড বাই r2 কিউব। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সূত্র। তা আমাদের অনেক সময় এই সূত্র দিয়ে ম্যাথ করতে হয়, বলে দেয়। যেমন পৃথিবীর কথা চিন্তা করো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5 × 10⁻11 মিটার বলে দিল। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বলে দিল। পৃথিবীর আবর্তনকাল 365 দিন বলে দিল। তাহলে পৃথিবীর আবর্তনকাল, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব আমার জানা। এবার যদি তোমাকে বলে সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব এত বলে দিবে, দিয়ে মঙ্গলে 1 বছরে কত দিন, মানে মঙ্গলের আবর্তনকাল কত, সেটা যদি বের করতে বলে পারা যাবে না। তার মানে আমাদের কি দেওয়া আছে, t1 দেওয়া আছে, আমাদের r1 দেওয়া আছে, r2 দেওয়া আছে, t2টা বের করতে হবে। এবার ক্যালকুলেটর দিয়ে t2টা আমরা বের করে নিব। তাহলে আমরা কেপলারের তৃতীয় সূত্রটা বুঝে গেছি। আবর্তনকালের বর্গ হবে সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘন এর সমানুপাতিক। ঠিক আছে? সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘন এর সমানুপাতিক। কি ক্লিয়ার? এবার আসো, এটা তো প্রমাণ করতে চাই। এখন আমাদের বইয়ে ভালো করে শুনবে এবার কথাগুলো, আমাদের বোর্ড বই এটা প্রমাণ করা আছে। কিভাবে প্রমাণ করা আছে জানো? বৃত্ত ধরে প্রমাণ করা আছে। বৃত্ত ধরে প্রমাণ করাটা সহজ। যেমন আমরা যখন স্যাটেলাইটের হিসাব নিকাশগুলো পড়ছিলাম, স্যাটেলাইটের ক্ষেত্রে কক্ষপথ বৃত্তাকার ধরে আমরা প্রমাণ করছিলাম। বৃত্তাকার ধরে প্রমাণ করে খুব সহজে প্রমাণ করে দিয়ে আসা যায়। কারো মাইক আনমিউট হয়ে গেছে, তো কারো যদি এরকম হয়, তুমি একটু মিউট করে নাও, খুবই সহজ। দেখবা ফোনের ওইখানে আছে মিউট করা অপশন, সুন্দর করে এটা চাপ দিলে দেখবা মিউট হয়ে যাবে। ঠিক আছে? এসিএস অ্যাডমিন নাকি এটা? ওকে, আসো আমরা শুরু করি। তাহলে আমরা এখন প্রমাণ করতে চাই। বৃত্তাকার ধরে প্রমাণ করা সহজ, আমাদের বোর্ড বইতে ওটাই করছে। আমরা ওটা করব, কিন্তু মূল প্রমাণটাও আমরা দেখব। আমরা দুটোই দেখব। বৃত্তাকার ধরে প্রমাণ করছে আমরা, হ্যাঁ ওটা দেখব। আমরা মূল প্রমাণটাও
দেখব। কথা বুঝছো? তাহলে আসো তো, প্রথমে আসো বৃত্তাকার ধরে, কক্ষপথকে বৃত্তাকার ধরে, কক্ষপথকে বৃত্তাকার ধরে, গোজামিল প্রমাণ যেটা আর কি, যেটা আমাদের বোর্ড বইতে করছে, সহজ হিসাব হয় তাই। তাহলে এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে কোনো একটা গ্রহ, তার কক্ষপথ ধরো বৃত্তাকার, এই দূরত্বটা হচ্ছে আর। এবার সূর্যের চারপাশে আবর্তন করতেছে, সূর্যের ভর বড় এম, এই গ্রহটার ভর ছোট হাতের এম। তাহলে আবর্তন করতে গেলে কি লাগবে? বৃত্তাকার পথে আবর্তন করলে কেন্দ্রমুখী বল লাগবে। বৃত্তাকার পথ হোক বা বৃত্তাকার চাপ হোক, এই পথে যদি কোনো বস্তু যায় তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে হবে। তাহলে এই যে কেন্দ্রমুখী বলের যোগান, এফ সি ইকুয়াল টু এফ জি, ঠিক আছে, এফ সি ইকুয়াল টু এফ জি। তাহলে এফ সি ইকুয়াল টু এফ জি বসালাম। এফ সি মানে এম, এম ওমেগা স্কোয়ার আর, আর এফ জি মানে জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন ছোট এম দুই পাশ থেকে কাটাকাটি, মানে গ্রহের ভর দুই পাশ থেকে কাটাকাটি গেল। ওমেগা মানে 2π/t, তাহলে 2π/t, টি হচ্ছে আবর্তনকাল তার বর্গ, আর আর স্কোয়ার, তাহলে আর কিউবটাকে নিচে লিখি, হয়ে গেছে প্রমাণ। জি বড় হাতের এম 4π² ডিভাইডেড বাই টি স্কোয়ার, জি বড় হাতের এম আর কিউব, তাহলে টি জি এম টি স্কোয়ার, দেখো জি এম টি স্কোয়ার এটা ইকুয়াল টু 4π² আর কিউব। এবার জি এম কে এই পাশে পাঠাও, তাহলে টি স্কোয়ার 4π² ডিভাইডেড বাই জি এম আর কিউব। 4π² জি এম ধ্রুবক, এটা ধ্রুবক না, বড় হাতের জি ধ্রুবক, বড় হাতের এম সূর্যের ভর ধ্রুবক, 4π² ধ্রুবক, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। আবর্তনকালের বর্গ সূর্য থেকে গ্রহের যে দূরত্ব, মানে কক্ষপথের যে ব্যাসার্ধ, সেই কক্ষপথের ব্যাসার্ধের ঘন এর সমানুপাতিক। এই যে আমরা বৃত্তাকার ধরে প্রমাণ করে ফেললাম। এবার আমরা উপবৃত্তাকার ধরে প্রমাণ করতে চাই। কি ধরে প্রমাণ করতে চাই? উপবৃত্তাকার ধরে প্রমাণ করতে চাই। এই কি হলো? এবার আমরা উপবৃত্তাকার ধরে প্রমাণ করতে চাই। দাদা ভার কেন্দ্র কি? ভার কেন্দ্র বলবো, চলো এটা তো লাগে। এবার তোমরা চিন্তা করো তো আমরা কিভাবে এবার কক্ষপথ বৃত্তাকার, কক্ষপথ উপবৃত্তাকার ধরে কিভাবে প্রমাণ করতে পারি বলো এবার। হচ্ছে ভাই এসিএস এর অ্যাপের কাজ কত দূর? এসিএস এর অ্যাপের কাজ এটা তো আমি জানি না ভাই। এবার আসো মূল প্রমাণটা, এবার আমরা দেখব যে কক্ষপথ উপবৃত্তাকার ধরে, কক্ষপথ উপবৃত্তাকার ধরে। কি ব্যাপার, আমি আনমিউট করলাম তারপর আবার, কে রে এটা, একে ধরো তো, আনমিউট করলাম তাও হচ্ছে না কেন? পিটাইতে হবে দেখতেছি। এবার আসো কক্ষপথ উপবৃত্তাকার ধরে, দেখি তো উপবৃত্তাকার ধরে প্রমাণ করতে পারি কিনা। এই যে কক্ষপথ উপবৃত্তাকার, এই দূরত্বটা a1 মাইনাস, সরি 1 প্লাস ই, এটা a1 মাইনাস ই। তাহলে যেটা গড় দূরত্ব সেটা কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি, যে গড় দূরত্ব ধরো আর, এটা a1 প্লাস ই প্লাস a1 মাইনাস ই ডিভাইডেড বাই 2 গড়, তাহলে সেটা এ। এখন আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই, dA বাই ডিটি এটা ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 2m, এটা আমরা জানি, দ্বিতীয় সূত্র থেকে এটা আমরা পাই। এবার সবাই একটু বোর্ডে তাকাও তো, দেখো তো dA হচ্ছে ক্ষেত্রফল, dA বাই ডিটি, ডিটি সময় উৎপন্ন ক্ষেত্রফল। আমরা যদি এখানে
ডিটি এর জায়গায় টি বসাই, অর্থাৎ পুরো পর্যায়কাল, পুরো আবর্তনকাল বসাই, পুরো আবর্তনকাল। তাহলে পুরো আবর্তনকাল বসাইলে ডিটি যদি পুরো আবর্তনকালটা হয়, ধরো এখান থেকে গিয়ে পুরো ঘুরে আবার এখানে আসছে, তাহলে আবর্তনকাল যদি টি হয় তাহলে ক্ষেত্রফল তো পুরাটা, পুরো ক্ষেত্রফলটা। এবার এই পুরো ক্ষেত্রফলটা কত হবে? পুরো ক্ষেত্রফলটা ডিএ, এই ডিএ ক্ষেত্রফল হবে পাই এ বি, পাই এ ইন্টু বি, উপবৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার না? সেটা কিন্তু এখান থেকেই আসে। ক্ষেত্রফল হচ্ছে পুরো ক্ষেত্রফল পাই এ বি। এই যে বৃত্ত হলে দেখো এ এর মানও আর, বি এর মানও, এই যে বি এর মানও আর, তাহলে ক্ষেত্রফল এ হচ্ছে পাই এ বি, তাহলে পাই ইন্টু এ এর মানও আর, বি এর মানও আর, তাহলে পাই আর স্কোয়ার। বুঝছো? বৃত্তের ক্ষেত্রফল এই যে এখান থেকে বৃত্তের ক্ষেত্রফলটা আসে। তাহলে এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটুকু হচ্ছে বি, তাহলে পুরো ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। আমরা সেটা বসাই তো। তাহলে পর্যায়কাল যদি আমরা ডিটি যদি টি বসাই, পুরো সময় একবার ঘুরে আসার সময় ডিটি যদি টি হয়, তাহলে এই সময় উৎপন্ন ক্ষেত্রফল ডি হবে পাই এ বি। তাহলে উপরে হবে পাই এ বি। এটা হচ্ছে এল, এল ইকুয়াল টু এম ভি আর ডিভাইডেড বাই 2m, এম ভি আর ডিভাইডেড বাই 2m। এখন পাই এ, এবার বি এর মানটা বসাই দিব, বি এর মানটা বসাই দিব। একটা কাজ করি, বর্গ করি, বর্গ করলে পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে টি স্কোয়ার, এম স্কোয়ার এল ইকুয়াল টু এম ভি আর, এম স্কোয়ার ভি স্কোয়ার। আচ্ছা এম এম তো কাটাকাটি যায়, এম এম তো লাগতেছে না, তাহলে ভি আর ডিভাইডেড বাই ভি আর ডিভাইডেড বাই নিচে 2। এবার আমরা উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু দেখছিলাম রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ই স্কোয়ার করা হয়, বর্গ করা হয়, তাহলে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ভাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ই স্কোয়ার। আমাদের লাগবে বি স্কোয়ার ইকুয়াল টু কত? তাহলে অতএব বি স্কোয়ার ইকুয়াল টু, এটা ওই পাশে নিয়ে গেলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ই স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ারটাকে কমন নিয়ে 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে সেটা যদি বসাই এখানে, যে পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এই লাইনে বর্গ করি নাই, ভি স্কোয়ার আর স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, নিচে 4, তাহলে ভি স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই 4। বলো এইটুকু বুঝছো কিনা? বলো এইটুকু বোঝা গেছে কিনা? এফবিতে আগের রুটিনে আছে, এফবিতে কি আগের রুটিন আছে? পাই স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার টি স্কোয়ার, হ্যাঁ ঠিকই লিখছি। ওকে ঠিক লিখছি, এল ডিভাইডেড বাই 2m, এল ইকুয়াল টু এম ভি আর, এম স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার, কাটাকাটি গেল। ওকে 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 ঠিক আছে, সব কিছু ঠিকঠাক করছি। হ্যাঁ ওকে ঠিক আছে। দেখো এবার আসো, এবার এই ভি এর মান আর আর এর মানটা আমরা বসাবো। এবার প্রশ্ন হচ্ছে কোন জায়গার আর কোন জায়গার ভি, আমরা কোন জায়গার আর বসাবো কোন জায়গার ভি বসাবো। দেখো তুমি যেটা যেটা করো না কেন, ধরো এই জায়গার ভিটা বসাও, ধরো এই জায়গার ভিটা ভি অন, তাহলে তখন এই জায়গায় বসাবো আর অন। তুমি যদি মনে করো না ভাই আমি এখানে ভি অন আর অন বসাবো না, তাহলে তুমি কি বসাবা? তাহলে আর টু বসাও, তাহলে তখন যে যে বেগটা বসাবা সেটা হচ্ছে ভি টু, তোমার যেটা খুশি আর কি। ঠিক আছে, কারণ ভি অন আর অন এর গুণফল যা, ভি টু আর টু এর গুণফল তাই। এখানে দেখো ভি আর আর এর গুণফল আছে, যে ভি আর আর এর গুণফল, তাহলে এই ভি আর আর এটা ভি অন আর অন হোক অথবা ভি টু আর টু হোক, একই তো কথা। এখন তুমি যে কোনো একটা লিখতে পারো। তো ধরো আমরা এটাকে ভি অন আর অনই লিখলাম, তাহলে ভি অন আর অন এর মান বসাই দিব, এই লাইনে বসাই এবার। তাহলে পাই এ টু দি পাওয়ার 4, পাই স্কোয়ার এ টু দি পাওয়ার 4, 1 মাইনাস ই 1 প্লাস ই, নিচে টি স্কোয়ার। এইবার 1 ডিভাইডেড বাই 4। এবার আসো ভি অন, ভি অনের সূত্র আমরা কি পাইছিলাম দেখি। ভি অনের সূত্র এই যে ভি অন রুট ওভার জি এম বাই এ 1 মাইনাস ই 1 প্লাস ই,
রুট ওভার জিএম বাই এ, তাহলে ভি ওয়ান স্কোয়ার রুট ওভার দেখো জিএম বাই এ 1 মাইনাস ই 1 প্লাস ই, তো রুট তার আবার স্কোয়ার, তাহলে রুটটা আর থাকবে না, তাহলে রুটটা আর থাকবে না, জিএম ডিভাইডেড বাই এ 1 মাইনাস ই 1 প্লাস ই ভি ওয়ান স্কোয়ার। এবার আর ওয়ান স্কোয়ার, আর ওয়ানের মান এটা, এই যে এটা, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার 1 প্লাস ই তার স্কোয়ার। তাহলে এবার আসো কাটাকাটি, কাটাকাটির উৎসব লেগে যাবে, উৎসব। 1 মাইনাস ই 1 মাইনাস ই কাটা, 1 মাইনাস ই 1 মাইনাস ই কাটা, তারপরে 1 প্লাস ই এখানে একটা, এখানে দুটো, কাটাকাটি করে এখানে একটা থাকে, ঠিক আছে, এখানে একটা থাকে, তারপরে সেইটার সাথে এইটাও আবার কাটা, তাহলে এইগুলা এইগুলা সব কাটা, বুঝতে পারছো? এই যে এই 1 প্লাস ইটাকে এখানে নিয়ে আসো, তাহলে 1 প্লাস ই স্কোয়ার 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 কাটা। তাহলে ভাই কি পড়ে থাকলো? পড়ে থাকলোটা কি? পড়ে থাকলো এখানে এ স্কোয়ার, এখানে এ ফোর, তাহলে এ স্কোয়ার, তাহলে পাই স্কোয়ার এ স্কোয়ার, নিচে টি স্কোয়ার, পাই স্কোয়ার এ স্কোয়ার, নিচে টি স্কোয়ার, এখানে থাকলো জি এম ডিভাইডেড বাই 4a, আর কি কিছু থাকলো না? থাকলো না। পাই স্কোয়ার এ ফোর এ স্কোয়ার, কাটাকাটি করে এ স্কোয়ার, নিচে টি স্কোয়ার, জি এম ডিভাইডেড বাই 4a, এই তো গুড। তাহলে জি এম টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার, দেখো 4 পাই স্কোয়ার এ স্কোয়ার আর এ মানে এ কিউব, বুঝতে পারছো? হবেই তো, হইতে হবেই। তাহলে অতএব এখান থেকে দেখি, এখানে লিখি টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ডিভাইডেড বাই দেখো জি এম এ কিউব, এই যে 4 পাই স্কোয়ার বাই জি এম, 4 পাই স্কোয়ার বাই জি এম ধ্রুবক, তাহলে টি স্কোয়ার সমানুপাতিক দেখো এ কিউব, আর এই এটাই ছিল, এই যে এটাই ছিল গড় দূরত্ব। তাহলে আমাদের বৃত্তাকার ধরে গোজামিল দেওয়ার দরকার নেই, আমার বৃত্তাকার ধরে গোজামিল দেওয়ার দরকার নেই, আমি উপবৃত্তাকার ধরেই কিন্তু প্রমাণ করে ফেলতে পারছি যে সূর্যের চারপাশে গ্রহগুলার আবর্তনকালের বর্গ হবে সূর্য থেকে গ্রহের যে গড় দূরত্ব, গড় দূরত্ব, গড় দূরত্ব আর1 আর আর2 যোগ করে 2 দিয়ে ভাগ, এটাই গড় দূরত্ব। এই গড় দূরত্বের ঘন এর সমানুপাতিক, তো এটাই হয়েছে। কথা কি বুঝতে পারছো? কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। আমাদের বোর্ড বইয়ে দেখো, আমি তোমাদের কেপলারের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ইন ডিটেলস আলোচনা করে দিলাম। আমাদের বোর্ড বইয়ে কেপলারের শুধুমাত্র তৃতীয় সূত্রটা দিয়েই ম্যাথ আছে, দ্বিতীয় সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল হিসাব নাই। ভি1 ভি2 বের করতে বলছি, সেই ভি1 ভি2 এর কোনো হিসাব নিকাশ নাই, মানে উপবৃত্তের ক্যালকুলেশনই দেখানো হয় নাই, উপবৃত্তের কোনো ক্যালকুলেশনই তোমাদের দেখায় নাই। তোমাদের কেপলারের সূত্র দিয়ে ম্যাথ করতে গেলে এই যে এই সূত্রটা লাগবে, এই যে এটা, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, দ্যাট মিনস টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার ইকুয়াল টু আর ওয়ান কিউব আর টু কিউব, এটা দিয়ে ম্যাথ করতে হবে, ঠিক আছে? ওকে। একজন বলছো ভাইয়া বি কিউব হওয়া কি পসিবল? না, বি কিউব কেন হবে? সবচেয়ে বড় দূরত্ব আর সবচেয়ে ছোট দূরত্ব এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাই গড় দূরত্ব। গড় দূরত্ব তো বি তো কেমনে হবে? বি তো ধরো যে বি তো এখানে আর এখানে, এই যে এটা, তো এখানে এই বরাবর তো আর সূর্যের অবস্থান না, বুঝতে পারছো? এবার আসো একটা ম্যাথ করি, একটা নিয়ম রক্ষা জাস্ট। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব, সূর্যের গড় দূরত্ব বর্তমানের দ্বিগুণ হলে কতদিনে 1 বছর হবে? কতদিনে 1 বছর হবে? ঠিক আছে, এখন 1 বছর হচ্ছে 365 দিন, তাহলে তখন কতদিনে 1 বছর হবে বলো? তাহলে আর ওয়ান ইকুয়াল টু আর, আর টু ইকুয়াল টু 2r, টি ওয়ান ইকুয়াল টু 365 ডে, ডেই রাখো, আর তাহলে টি টু ইকুয়াল টু কত হবে, কতদিনে 1 বছর হবে? তাহলে টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার আর ওয়ান কিউব আর টু কিউব, তাহলে টি ওয়ান স্কোয়ার মানে 365 তার স্কোয়ার, টি টু স্কোয়ার, ঠিক আছে? একবারে যদি বের করতে চাও, ধরো টি টুটা বের করতে হবে, তাহলে টি টু স্কোয়ার এইটা ইকুয়াল টু আর টু বাই আর ওয়ান এর কিউব টি ওয়ান স্কোয়ার, তাহলে অতএব টি টু ইকুয়াল টু
রুট ওভার r2/r1 তার কিউব t1 স্কয়ার। এবার মান বসাই দাও। r2 হবে 2r, আর আর কাটাকাটি, আর t1 স্কয়ার 365 তার স্কয়ার, 365 তার স্কয়ার গুণ 2 কিউব রুট অ্যান্সার। তখন 1032 দিনে 1032.37 এত দিনে তখন 1 বছর হবে। বোঝা গেছে? এই তো শেষ হয়ে গেল আমাদের অধ্যায়, বলতে পারো শেষ। আর নেক্সট আর একটা ক্লাস নিব, বৃহস্পতিবার আর একটা ক্লাস হবে, আর একটা ক্লাস হলে এই অধ্যায় শেষ। তো যাদের মনে করো যে বোর্ড পরীক্ষা পর্যন্ত টার্গেট বা মেডিকেল টার্গেট, তারা এখানেই শেষ করে দিতে পারো। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের জন্য স্পেশাল কিছু ম্যাথ প্রবলেম সলভ করাবো, তো সেটার ক্লাস নেক্সট একটা ক্লাস নিয়ে এই অধ্যায় শেষ হয়ে যাবে। তো টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। দাদা প্রুফগুলা কি জাস্ট বুঝেই রাখবো? হ্যাঁ, প্রুফগুলো জাস্ট একবার বুঝবা, বুঝে যাওয়ার পরে তুমি ভুলে যাও, ওগুলো তোমার লাগবে না। এই প্রুফ লাগবে না, এই তো প্রমাণ করালাম, অনেক ডিটেলস করালাম, এটা লাগবে না, এগুলো প্রমাণ লাগবে না, বুঝছো? ওকে, ঠিক আছে, ভালো থাকো। যাদের বোর্ড পরীক্ষা এবং মেডিকেল টার্গেট তারা এখানেই শেষ, আর যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের জন্য আরেকটা ক্লাস।